প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন এটিএর বাংলা লাইভ টক শো মুক্তমত অনুষ্ঠানে। আজকে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন সম্মানিত এমপি মহোদয় রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আমার ডানে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, নবাবগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি। একই সাথে রয়েছেন আরেকজন সম্মানিত এমপি সিরাজগঞ্জ ২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত ডাক্তার হাবিবি মিল্লাত, তিনি রয়েছেন আমাদের সাথে। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং জানি পপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নজবুল হাসান করিমুল্লাহ। তারা দুজনই নির্বাচন বিশ্লেষক, নির্বাচন বিষয়ক তারা আলোচনা করে থাকেন। তো আমরা স্টুডিও অতিথি দিয়েই প্রিয় দর্শক আমরা আলোচনাটা শুরু করতে চাই। এবং আপনারা দর্শক জানেন যে ইতিমধ্যে পৌর নির্বাচন শুরু হয়েছে, দ্বিতীয় ধাপের নির্বাচন আজ শেষ হয়েছে। 60টি পৌরসভার ভোট গ্রহণ হয়েছে, 29টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়েছে। আজকের দ্বিতীয় ধাপের ভোট নিয়ে নানা রকমভাবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের নির্বাচন নিয়ে নানা রকম মুখরোচক নানা ঘটনাবলী তৈরি হয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখেছি সেই নির্বাচনও শেষ হয়েছে। তো এই অবস্থার প্রেক্ষাপটে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিএনপির অল্প কয়েকজন এমপির মধ্যে একজন এমপি, তারা সংসদে খুবই সামান্য আসন নিয়ে সেখানে রয়েছেন। নবাবগঞ্জ ৩ আসনের সম্মানিত এমপি মোহাম্মদ হারুনুর রশিদ, তিনি রয়েছেন আমাদের সাথে। তো এই যে নির্বাচনটি সেকেন্ড ধাপে অনুষ্ঠিত হলো, এই নির্বাচনে আপনাদের মন্তব্য কী, বক্তব্য কী, প্রতিক্রিয়া কী, কেমন হয়েছে নির্বাচন বা নির্বাচন কেমন হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আজকে মুক্তমত আলোচনায় এটিএন বাংলায় আমাকে সংযুক্ত করার জন্যে। এখানে সহ আলোচক হিসাবে আমাদের সংসদ জনাব ডক্টর হাবিব মিল্লাত এবং আরও যারা সংযুক্ত আছেন। আমরা রাত্রি জেগে আলোচনা করছি। আমি আশা করব যে আমরা আমাদের তথ্য উপাত্ত দিয়েই আজকের এই আলোচনা আমরা অংশগ্রহণ করতে চাই। প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত 28শে ডিসেম্বর এবং সেই সময়ই আমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে দ্বিতীয় ধাপে নির্বাচনটি কেমন হবে, এটা আমরা 16ই জানুয়ারিতে জন্য অপেক্ষায় ছিলাম। প্রথম ধাপে যে আতঙ্ক উদ্বেগ ছিল তার চাইতে দ্বিতীয় ধাপে আতঙ্ক উদ্বেগ মাত্রা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। কারণ প্রথম ধাপে শুধু আমার সেই সময় দেখেছিলাম যে ঠাকুরগাঁর একটি নির্বাচনী এলাকায় সেখানে প্রিজাইডিং অফিসারের গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং তার বিরুদ্ধে আইন প্রক্রিয়া সংস্থা এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে না। কিন্তু আজকে নির্বাচন সমাপ্তি হওয়ার সারাদিনই সকাল থেকে যে সমস্ত চিত্র পাওয়া গেছে তার মধ্যে দেখা গেছে যে আজকে সিরাজগঞ্জে আমাদের সহ আলোচক জনাব হাবিব মিল্লাতের নির্বাচনী এলাকায় ওখানে একজন নির্বাচিত কাউন্সিলর ফলাফল ঘোষিত হওয়ার পর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং সেখানে নির্বাচনে যারা আজকে বিএনপি থেকে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা নির্বাচন বর্জন করেছে। আজকে এই দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ঈশ্বরদী, মংলা সহ অসংখ্য রাজশাহী অঞ্চলের অনেকগুলো নির্বাচনী এলাকায় নির্বাচন চলাকালীন সময়ে কমিশনার এবং স্বতন্ত্র বিদ্রোহী এবং বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে। আমি সন্ধ্যার সময় দেখলাম অনলাইনে যে গাইবান্ধা নির্বাচনী এলাকায় সেখানে ফলাফল ঘোষিত হওয়ার সময় সেইখানে আইন প্রক্রিয়া সংস্থার 4টি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আগামী 28 তারিখে মনে হয় অনুষ্ঠিত হবে। সেইখানে ইতিমধ্যেই 2 জন মারা গেছে দলীয় আওয়ামী লীগ নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে। সারা দেশে এই সহিংসতার মাত্রা এত ভয়াবহ আকার ধারণ করেছে। নির্বাচন চলাকালীন সময় আজকে যে চিত্রটি বেরিয়ে এসছে সেখানে আজকে একজন ইলেকশন কমিশনার জনাব মাহবুব তালুকদার সাহেব তিনি সাভার পৌরসভা নির্বাচনী এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে উনি দেখেছেন 3টি ভোট কেন্দ্র ছাড়া বাকি কোথাও কোনো কেন্দ্রে বিরোধী দলের প্রার্থীদের কোনো এজেন্টের অস্তিত্ব খুঁজে পান নাই এবং যে কারণে উনি কিন্তু খুব দৃঢ়তার সাথে বলেছেন যে পৌর নির্বাচন যে অংশগ্রহণমূলক হয় না, এটি একজন নির্বাচন কমিশনার তার জায়গা থেকে অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেছেন। এক কথায় বলবো যে সরকার নির্বাচনী ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে ফেলেছে এবং গত 50 বছরে আমাদের যে অর্জন ছিল, যে অতীতে আমি বিভিন্ন সময় এরশাদ সাহেবের সময়ও আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, তার অধীনেও সেখানে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। আওয়ামী লীগের 2008-এ নির্বাচিত হওয়ার পর 14 পর্যন্ত যে স্থানীয় নির্বাচনগুলো হয়েছে, ইভেন এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও যে স্থানীয় সরকার নির্বাচন, তখনও কিন্তু একটা মাত্রা ছিল। কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে এখানে নির্বাচন কমিশন তো ব্যর্থ। নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে গেলে সবচেয়ে দরকার হচ্ছে সরকারের সদিচ্ছা। সরকার যদি এখানে সদিচ্ছা না থাকে তো কোনোভাবেই এখানে নির্বাচন স্বচ্ছ সুন্দর করা মোটেও সম্ভব নয়।
এবং সেটি দ্বিতীয় ধাপে আবার প্রমাণ হলো যে এইখানে আজকে আমি ধন্যবাদ জানাবো মির্জা কাদের সাহেবকে যে ওনার ওখানে দেখেন নির্বাচন হয়েছে, উনি বিপুল ভোটে বিজয় অর্জন করেছে এবং উনি কিন্তু নির্বাচনী অব্যবস্থা, নির্বাচনী কারচুপি, নির্বাচনী যে সহিংসতা এগুলো নিয়ে উনি তীব্র প্রতিবাদ করেছে, নিন্দা জানিয়েছে। এইটা নিয়ে সরকারি দলের দায়িত্বশীল জায়গা থেকে তাকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে, কিন্তু সেইখানে আজকে আওয়ামী লীগ এবং বিএনপি নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সেখানে বিএনপি কিন্তু মাত্র 2000 কাছাকাছি ভোট পেয়েছে আর উনি প্রায় 10,000-এর উপরে, যেটা দেখলাম ফলাফল 10,000-এর উপর ভোট পেয়েছে। বিএনপির প্রার্থী বলছে যে না, নির্বাচন এখানে শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ নির্বাচনে জয় পরাজয় হবে, কিন্তু নির্বাচনের চিত্রটা যদি শান্তিপূর্ণ না হয়, সহিংস হয়ে যায়, ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে না পারে, এজেন্টরা যদি, আমরা যাদেরকে নিয়োগ দেব ভোট সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য, ইভিএম নিয়ে বিতর্ক আছে। দেখেন এখানে দুইটি দল। একটু আমরা আসবো, আপনার যে আপত্তির জায়গাটা সেটি বুঝতে পারলাম, সহিংসতা হয়েছে। সেই সহিংসতা তো তাদের আভ্যন্তরীণ সহিংসতা হয়েছে, বড় দল, সেটা হয়তো আমরা ইতিপূর্বে দেখেছি। কিন্তু আপনাদের নির্বাচনে এই যে ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি আসন আপনারা এই পৌর নির্বাচনও সেভাবে আপনারা অর্জন করতে পারছেন না, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন? কি কারণের জন্য আপনাদের এ ধরনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি? না, নির্বাচনে এখানে বিষয়টা হচ্ছে যে ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে না পারে, আমরা যে সমস্ত প্রার্থীদেরকে নির্বাচনে মনোনয়ন দিলাম, সরকারি দলের জায়গা থেকে দেখবেন একটা অভিযোগ আছে যে আমরা নির্বাচনকে বিতর্কিত করার জন্য অংশগ্রহণ করছি। একটি গণতান্ত্রিক দল নির্বাচনকে বিতর্কিত করার জন্যে, নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য কেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করব? আজকে আপনাদের মিডিয়ার সুবাদে সারাদিনব্যাপী কিন্তু আজকে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়াগুলো কিন্তু নির্বাচনের সচিত্র প্রতিবেদন দিয়ে এসছে। এ থেকে যে আমরা সচিত্র তথ্যগুলো পাই যে আজকে নির্বাচনে ভোট কেন্দ্রে এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, এজেন্টদেরকে যেতে দেওয়া হচ্ছে না, ভোট কেন্দ্রের আশেপাশে আপনার ভুড়িভোজ হচ্ছে, সেখানে তামাড়ি চড়িয়ে আপনার রান্নাবান্না করে দলীয় নেতাকর্মীদেরকে খাওয়া হচ্ছে, ভোট কেন্দ্র পাহারা দেওয়া হচ্ছে। অর্থাৎ আগের দিন রাত্রে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আপনার বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো আপনার নির্বাচন তো তফসিল ঘোষণা হলো, নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলো, কিন্তু নির্বাচনের আগের দিন আইন প্রয়োগকারী সংস্থা কেন আপনার বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, এজেন্টদের বাড়িতে গিয়ে হামলা, এজেন্টদেরকে গ্রেপ্তার করা, এলাকা ছাড়া করে দেওয়া? এর ফলশ্রুতিতে হচ্ছে কি আপনার যে ভোট কেন্দ্রে বিএনপির ভোটাররা তো জীবন হাতে নিয়ে তো ভোট কেন্দ্রে যাবে না। এটি দায়িত্ব হচ্ছে সরকারের, এটি দায়িত্ব হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার। এই দায়িত্ব যদি তারা যথাযথ পালন না করে, তাহলে আজকে ভোটের ব্যবস্থা নিয়ে যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগ থেকে কিন্তু কেউ রেহাই পাবে না। জি, আমরা আলোচনায় ফিরব। আমি ডাক্তার হাবিব মিল্লাত, আপনার কাছে আপনি অনেকগুলি অভিযোগ শুনলেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যদিও মাহবুব তালুকদার সাহেবের রিপোর্টটি আছে, আমরা সেটা একটু পরে দেখব। তবে এই যে বললো যে ভোট কেন্দ্রে যে ভোটাররা, বিএনপি সমর্থিত ভোটাররা, তারা ভোট কেন্দ্রের কাছে যেতে পারছে না, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, ভোটের আগের রাত থেকে যারা প্রার্থী এবং তার যারা নেতাকর্মীরা, তাদেরকে নানাভাবে আইন প্রয়োগকারী সংস্থা নানা চাপ তৈরি করছে। তো এই অবস্থার প্রেক্ষাপটে আসলে এই নির্বাচন, সহিংসতা নির্বাচন যেটি বলছেন, সেই নির্বাচনটাকে আপনি আপনার পক্ষ থেকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হারুন ভাই এবং যারা আলোচনায় আছেন তাদেরকে, সাথে সাথে দর্শকদেরও। আমি আসলে শুনছিলাম হারুন ভাইয়ের কথা, আমরা যতটুকু জানি পত্রপত্রিকা থেকে, কিন্তু বাস্তবতা কি সেটা আসলে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় ভিন্ন। আমি আজকে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে ছিলাম, সেখানে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ পৌরসভায় নির্বাচন হয়েছে এবং সাথে সাথে আরও 3টি পৌরসভায় নির্বাচন হয়েছে সিরাজগঞ্জ জেলায়। ফলাফল আওয়ামী লীগ 3টিতে জিতেছে, একটিতে স্বতন্ত্র বা বিদ্রোহ যাই বলেন না কেন সে জিতেছে। তো প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি এবং তরিকুল নামে এক ভদ্রলোক, যিনি 6 নম্বর ওয়ার্ড সিরাজগঞ্জ পৌরসভা থেকে জিতেছিলেন, ভোটের ফলাফলের প্রকাশ হওয়ার সময়ই গণ্ডগোল হয় এবং ছুরিকাঘাতে তার মৃত্যু ঘটে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং আমি মনে করি তিনি কি মেয়র প্রার্থী না কমিশনার, 6 নম্বর ওয়ার্ড কমিশনার। তিনি মারা গিয়েছেন ফলাফল ঘোষণাকালীন সময়। ফলাফল যখন ঝুলিয়ে দেওয়া হয় তখনই প্রতিপক্ষের সাথে সংঘর্ষে সে মারা গেছেন। আচ্ছা, যতটুকু শুনেছি, আমি আসলে ওইখানটা তো ছিলাম না। তো তার রুহের মাগফিরাত কামনা করি। ছিল তিনি বিএনপি সমর্থিত, বিএনপি সমর্থিত যিনি মারা গিয়েছেন। আচ্ছা, আমি সে কথাই আসছিলাম যে এবং তার যারা এর সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে, অবশ্যই নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারে গণতান্ত্রিক দেশে, এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা তার বিচার দাবি করি। আমি প্রথমেই দাবি করেছি, যখনই শুনেছি খবরটা, এসপি সাহেব থেকে শুরু করে সবাইকেই ফোন করেছি এবং বলেছি যে দ্রুত আসামিদের ধরে দ্রুত বিচারের আওতায় আনেন, না হলে কিন্তু অসুবিধা হবে, এলাকায় গণ্ডগোল বাড়তেই থাকবে এবং কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে বলে শুনেছি। তো আমি আজকে সন্দেহে আসছি নির্বাচনের পরে। তো যেটা হয়েছে যে দেখেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে
বিএনপির একটা অভিযোগ বারবার করছে যে নির্বাচনের ধারে কাছেও তাদেরকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না এবং নির্বাচনের আগে রাতে তাদেরকে দেওয়া হচ্ছে না, এজেন্ট দেওয়া হচ্ছে না। বিশেষ করে মাহবুবুর রহমান যেটি বলেছেন যে এজেন্ট দেখতে পাচ্ছেন না, এজেন্ট দেখতে না পাওয়ার কয়েকটি কারণ থাকতে পারে। একটি যেটা অভিযোগ করা হয়েছে সেটি একটি যে নির্বাচনে আসতে পারছে না, দ্বিতীয়টি হচ্ছে যে তারা এজেন্ট দেওয়ার সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে, এটাও হতে পারে। তাহলে আমি আসি বাস্তবতার দিকে। আমি সিরাজগঞ্জ কিংবা বসুরহাটের কথা আমরা জানি এই কারণে যে এটা পত্রপত্রিকার হেডলাইন, আপনারা ওইটা নিয়ে অনেক আলোচনা করছি। এবং দেখেন সেখানে 10,700 আর 1,700 হচ্ছে বিএনপির ক্যান্ডিডেট, বিশাল ভোটের ব্যবধান, এবং তারা ভোটের রেজাল্ট কিন্তু তারা বলছে এটা ভোটটা ঠিক আছে। আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কথা আসি। পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী 3 জন দাঁড়িয়েছিলেন, একজন আওয়ামী লীগ, একজন বিএনপির আর একজন বিএনপির বিদ্রোহী। তারা 3 জন ক্যান্ডিডেট মেয়র পদে নির্বাচিত করেছেন। মেয়র পদে আমাদের আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যে সমস্ত কিছু সাজানো গোছানো, কিন্তু যখন কাউন্সিলর নির্বাচনের কথা আসে, 15টা ওয়ার্ড, 15 জন কাউন্সিলর এবং 5 জন মহিলা কাউন্সিলর 15টা ওয়ার্ডে। এর পুরুষ কাউন্সিলরদের মধ্যে 7 জন আমি গুণে দেখেছি, 8 জন হতে পারে বিএনপি সমর্থিত প্রার্থী জিতেছে। তাহলে এই কথার সারবত্তা কই রইল যে বিএনপির প্রার্থীদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না? এবং তাদের 2-1 কিন্তু এই প্রথমবার নয়, দ্বিতীয়বারও জিতেছে। তাহলে দেখা যাচ্ছে যারা জনপ্রিয় তারাই কিন্তু জিতছে। এখন মেয়র প্রার্থী বিএনপি হলে তাদেরকে ঘর ছাড়া করা হচ্ছে, আর কাউন্সিলর প্রার্থী হলে তাদেরকে ভোটের বাজারে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এটা তো আসলে মানে দ্বৈততার বহিঃপ্রয়োগ, দুরকম ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না কথাটা? আমি দায়িত্ব নিয়ে বলছি যে 7 জন 15 জনের মধ্যে 7 থেকে 8 জন, 7 জন আমি হিসাব করে দেখি 8 জনও হতে পারে, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আপনার সিরাজগঞ্জে মোট কয়টা নির্বাচন হয়েছে আজকে? 4টা পৌরসভা নির্বাচন, 4টার মধ্যে আওয়ামী লীগ 3টাতে জিতেছে, আর একটাতে স্বতন্ত্র বলেন আর বিদ্রোহী বলেন একজন জিতেছে। সেই বিদ্রোহী কি আওয়ামী সমর্থিত না বিএনপি সমর্থিত? আওয়ামী সমর্থিত। আমরা ধরে নিতে হবে 4টাই আওয়ামী সমর্থিত যারা, তাকে যদিও যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল, এখন আওয়ামী লীগের কোনো পদে নেই। তাহলে সেই হিসাবে বিএনপি জনপ্রিয়তা যদি হিসাব করতে 4টাই আওয়ামী লীগ জিতেছে, সেখানে বিএনপি কোনোভাবে কোনো সিট পায়নি। না, তারা কোনো সিট পায়নি। তাহলে আপনি যে বলছিলেন যে বিএনপি তো জনপ্রিয়তা আছে, জনপ্রিয়তা না, জনপ্রিয়তা আছে কিনা সেটা তো বিএনপিকে প্রমাণ করতে হবে। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে কাউন্সিলর যদি 15 জনের মধ্যে 7 জন 8 জন জিততে পারে 50%, তাহলে মেয়র ক্যান্ডিডেট কেন শক্ত মাঠের উপর দাঁড়িয়ে থাকতে পারে না? এর কারণটি হচ্ছে সঠিক প্রার্থী সিলেকশন করা হয় কিনা, দ্বিতীয়টি হচ্ছে প্রার্থী শেষ পর্যন্ত থাকার ইচ্ছা প্রকাশ করে কিনা, তৃতীয়টি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলামের ভাষায় যে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য নির্বাচনে অংশগ্রহণ। এই কথাগুলো একটার মধ্যে এটাও কিন্তু হতে পারে। সুতরাং আমরা মনে করি, তাহলে আচ্ছা আপনিই বলেন, কাউন্সিলররা জিতছে, কাউন্সিলররা 1000, 1200, 1300 করে ভোট পাচ্ছে এক সেন্টারে, সেইখানে মেয়র ক্যান্ডিডেট 150, 200, 500 ভোট পাচ্ছে কেন? সেও বিএনপির অ্যাক্টিভ লিডার, সেও বিএনপির অ্যাক্টিভ লিডার। তাহলে হচ্ছে ব্যক্তি হচ্ছে আসল কথা স্থানীয় সংসদ নির্বাচনে। এবং স্থানীয় সংসদ নির্বাচনে যিনি জনপ্রিয়, এটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন না যে এক ভোট কিন্তু 3টা দিতে হয়। একটা হচ্ছে মেয়রকে, একজন হচ্ছে কাউন্সিলরকে, আর একজন হচ্ছে সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে। সুতরাং একজনের ভোট দিয়ে কিন্তু পার পেয়ে যাওয়া যাবে না সংসদ নির্বাচনে। যদি বলা হয় যে নির্বাচনে কারচুপি হয়েছে, এখানে কিন্তু 3টে ভোট দিতে হয়, এবং 3টি ভোটের মধ্যে দেখা যাচ্ছে যে বিএনপির কাউন্সিলররা জিতছে, অথবা বিএনপির মেয়র জিততে পারছে না। ইভিএম ছিল না ইভিএম ছাড়া ছিল? আমাদেরটা ইভিএম এ ছিল না, ব্যালটে ভোট ছিল। জি, নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবো। আমাদের সাথে 2 জন অতিথি অনলাইনে রয়েছে, তবে তার পূর্বে যেহেতু নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাহেবের প্রসঙ্গ বারবার এসছে, আমরা আমাদের এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটা দেখে আমরা অনলাইনে আমাদের 2 জন অতিথির সাথে কথা বলবো। আমরা প্রিয় দর্শক প্রতিবেদনটি দেখে নিই। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে 70 থেকে 75% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, 2-1টি ঝামেলা ছাড়া নির্বাচনী পরিবেশ সুন্দর ছিল, তবে পৌর নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সারা দেশে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানান, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। সচিব আরও জানান, ফরিদপুরের বোয়ালমারী ও কিশোরগঞ্জের একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
7টি পৌরসভার যত কেন্দ্র আছে সব জায়গায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট হয়েছে এবং আপনারা দেখেছেন যে প্রচুর ভোটার সেখানে ভোট দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের যে বললাম যেটা আমাদের কিছু দুষ্কৃতিকারী সব জায়গায় থাকে, তারা চেষ্টা করে যে বিতর্কিত করার জন্য। এর আগে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে দাবি করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সহিংসতা বাড়ছে বলেও মনে করেন তিনি। এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না। একতরফা নির্বাচন কখনো কাম্য নয়। পৌরসভা নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। তবে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার বিষয়টি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলে মনে করেন নির্বাচন কমিশন সচিব। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, যদিও আমরা সংক্ষিপ্ত আকারে জনাব মাহবুব তালুকদারের বক্তব্য এখানে আমাদের সংবাদে দেখানো হয়েছে। তিনি অনেক কথা বলেছেন। তো আমি ডক্টর মজদুল আলম মজুমদার আপনাকে একটুখানি যুক্ত করে জানতে চাই, সেটি হচ্ছে ইসি বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি বলে। তিনি আরও অনেক কথা বলেছেন। তিনি বলেছেন 3টি বুথে তিনি 18টি বুথ পরিদর্শন করেছেন। 3টি বুথে তিনি মাত্র বিরোধী দল সমর্থিতদেরকে পোলিং এজেন্ট দেখেছেন, বাকি কোথাও দেখেননি। তিনি সাভার পৌর এলাকায় কোনো বিরোধী দলে কোনো পোস্টারও দেখতে পাননি। তো প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ স্যারও আছেন, ডক্টর বজলুল আলম মজুমদার আপনিও আছেন। আমি স্যার আপনার কাছে, ডক্টর বজলুল আলম আপনার কাছে জানতে চাই যে আসলে কোনটাকে আমরা সঠিক তথ্য বলে ধরে নিব, আপনি কীভাবে দেখছেন? যে আপনার অডিওটা মিউট করা আছে বোধহয়, খুব সম্ভব আনমিউট করতে হবে অডিওটা। অনেক ধন্যবাদ। তো আপনি যে প্রশ্ন করেছেন এটা দুরূহ প্রশ্ন, এর উত্তর দেওয়া তো আমাদের পক্ষে প্রায় অসম্ভব। কারণ নির্বাচন কমিশনের সচিব একরকম বলছে, আবার স্বয়ং আরেকজন নির্বাচন কমিশনার অন্যরকম বলছে। তো এটা আমরা যতটুকু দেখেছি যে নির্বাচনের আগে যে পরিস্থিতি বিরাজ করছিল, যে সেই পরিস্থিতিতে সমতল ক্ষেত্র বিরাজ করছিল কিনা সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে, আমার মনেও প্রশ্ন জেগেছে। এবং অনেক জায়গায় সহিংসতা হয়েছে নির্বাচনের আগে, অনেক জায়গায় হয়রানি হয়েছে, কিছু কিছু জায়গায় এমনকি গ্রেপ্তার হয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা। তো এগুলো ওই যে সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিবাচক নয়, এগুলোর প্রভাব নির্বাচনে পড়ে। আর যেটা ঘটেছে ওই যে গত অনেকদিন থেকেই এটা ঘটছে, যে আমরা এখন রাজনৈতিক কর্মকাণ্ডকে ক্রিমিনালাইজ করে ফেলছি। রাজনৈতিক কর্মকাণ্ডকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হিসাবে আমরা সেইভাবে আখ্যায়িত করছি এবং সেইভাবে আমরা এটাকে বিবেচনায় নিয়ে বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছি। এই যে যেমন আমি দেখেছি, পড়েছি যে কোনো জায়গায় বিরোধী দলের নেতাকর্মীরা সভা করছিল, সেখানে গিয়ে পুলিশ হাজির হয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। তো এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা যদি না করতে পারে, এটা যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়, পুলিশ যদি এখানে গিয়ে যদি বাধা দেয়, তাহলে তো এটা কোনোভাবে নির্বাচনের পরিবেশের জন্য, নির্বাচনে যে সমতল ক্ষেত্র প্রস্তুত করার ব্যাপারে এটা নিঃসন্দেহে নেতিবাচক। তো এইরকম এবং যে কিছু কিছু সহিংসতা হয়েছে, এ ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং আমরা অতীতেও দেখেছি। আর সবচেয়ে বড় কথা, এই নির্বাচন কমিশনের উপর মানুষের ব্যাপক আস্থাহীনতা। তারা বস্তুত তারা আমানত খেয়ানতকারী বলতে পারি আমরা। তারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা অতীতে মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং এমনকি ট্যাক্স পেয়ারদের টাকা পয়সাও তারা নিজেরা পকেটস্থ করেছে বলে অভিযোগ উঠেছে। এইসব কারণে এই নির্বাচন কমিশন যে তারা কি বক্তব্য দেয়, কি ফলাফল ঘোষণা করে, এই নিয়ে আমাদের ওই যে সন্দেহ থেকে যায়। নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকলে তাদের কথাবার্তার উপর আস্থা থাকা দূর। আরেকটা হলো, তারা এই যে যন্ত্র তারা ব্যবহার করছে, এটা একটা ভয়াবহ যন্ত্র। কারণ এই যন্ত্রের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের উপর। তো এই যন্ত্রের যে ফলাফল দেবে, তার ফলাফলের বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতার নির্ভর করে এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোটায়।
আমরা দেখছি এই যে সাম্প্রতিককালে যেসব পত্রপত্রিকায় যেসব খবর আসছে, তাদেরকে অডিট আপত্তি থেকে আরম্ভ করে এবং আরো অনেক বিষয়ে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন আছে। স্যার ডক্টর মজুমদার, আমরা আলোচনা আপনার কাছে আরো শুনবো। আমরা একটুখানি নাজমুল হাসান করিমুল্লাহ স্যার আমাদের কাছে আছেন। প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ, আপনি নিশ্চয়ই শুনেছেন ডক্টর বদিউল আলম মজুমদার এবং আমাদের স্টুডিও দুজন অতিথির বক্তব্য। নির্বাচন কমিশনের প্রতি যে আস্থাহীনতা, ইভিএম নিয়ে যে প্রশ্ন, সমতল ক্ষেত্র তৈরি করা, এই সকল বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে আজকে আমরা দেখতে পেয়েছি। আপনি এই যে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এই সার্বিক অবস্থায় এই সমতল ক্ষেত্র প্রস্তুত করে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিনা আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? সহিংসতার ঘটনা ঘটেছে, এমনকি অগ্নিসংযোগের ঘটনা পর্যন্ত ঘটেছে। আবার অনেক জায়গায় আপনার খুব আইডিয়াল নির্বাচন আমরা প্রত্যক্ষ করেছি। সামগ্রিকভাবে বললে আমাদের প্রত্যাশা ছিল যে আরো সুন্দর, সর্বাঙ্গীন ভাবে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। এখন মাহবুব তালুকদার সাহেব কমিশনের একজন সদস্য, সম্মানিত সদস্য, এবং তিনি তার যে ভিউজটা সেটা কিন্তু বরাবর একই ধারায় ব্যক্ত করে যাচ্ছেন। মানে তিনি সর্ট অফ কাইন্ড অফ রেবল উইদিন দ্য সিস্টেম। সুতরাং তার যে চশমাটা সেটা সবসময় ভিন্ন রঙের। সেই জন্য আমি অবাক হইনি তিনি সাভারে আপনার নির্বাচন পরিদর্শন করতে গিয়ে 3টি কেন্দ্র বাদে বাকি সবগুলোতে যে চিত্রটি দেখেছেন তা তার কাছে ব্যতিক্রম ধর্মী বলেই মনে হয়েছে। তবে ফ্রম দ্য বটম অফ দ্য হার্ট তিনি যে বিষয়টি ব্যক্ত করেছেন আসলে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। কারণ হচ্ছে যিনি আয়োজক তিনি যখন ফুললি স্যাটিসফাইড হতে পারেন না তখন তার খোলামেলা কথা বলাটাই ভালো। আজ তিনি নিচে লুকিয়ে রাখলে আর যাই হোক কারেক্টিভ মেজার কিন্তু গ্রহণ করা যাবে না। লেসন্স লার্ন যেটাকে আমরা বলি সেটা কিন্তু আসলে কগনিজেন্সে নেওয়া যাবে না। সেদিক থেকে ঠিকই আছে। আর সহিংসতার ঘটনা যেটি ঘটেছে, যেটা নিয়ে আমাদের শ্রদ্ধেয় আইন প্রণেতা হাবিবি মিল্লাত সংশ্লিষ্ট ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেছেন, আমরাও করি, আমরাও ব্যক্তিত, এবং আমরাও বিষয়টা কেউই কোনোভাবেই জাস্টিফাই করতে পারবো না। কারণ জীবন অমূল্য। একজন যদি তার প্রাণ সংহার ঘটে সেটি ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। অপরিণীয় ক্ষতি ঘটে যায় সংশ্লিষ্ট পরিবারের এবং সেই সঙ্গে সেই কমিউনিটির। এবং এ ধরনের দৃষ্টান্তগুলো একেবারে শেষবারের মতো ঘটলো এমন রকমের একটা প্রস্তুতি কিন্তু আমাদের কমিশনের পক্ষ থেকে নিতে হবে। এইরকম ব্যাড এক্সাম্পল আমরা আর কখনোই দেখতে চাই না, এটি আমরা বলতে পারি। তবে ইভিএম নিয়ে যে বক্তব্যটা নানান রকমের আপনার বক্তব্য আছে, নানান রকমের দৃষ্টিকোণ আছে। সুতরাং বহুমাত্রিক বহুবচনিক সমাজে আপনার ভিন্ন রকমের অভিব্যক্তি প্রকাশ করার যে মোজাইকটা আমরা দেখতে পাই তার সঙ্গে এটা ফিটিং করে। সুতরাং সেইভাবে এটা বলা যেতে পারে। জি, নিশ্চয়ই আপনি আপনার নিজস্ব বক্তব্য বা ধারণা থেকে সবকিছু বললেন। নিশ্চয়ই সেই বিষয়ে আপনার আরো অনেক ব্যাখ্যা রয়েছে। আমি একটা ছোট্ট করে শুধু ডক্টর বদিউল আলম মজুমদার আপনাকে প্রশ্ন করি, আমরা স্টুডিওতে আবার চলে আসি। হচ্ছে এই যে যেটি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রসঙ্গে যেটি বললেন ডক্টর কলিমুল্লাহ স্যার, সেটি হচ্ছে বললেন চশমাটা একই রকম তার তিনি দেখে এসছেন। দ্যাট মিনস তার হয়তো ধ্যান ধারণা একই রকম কিনা, আপনি এটাকে কি ছোট্ট করে একটু কোনো ব্যাখ্যা দিবেন কিনা? আমরা দেখেছি এই নির্বাচন কমিশন পক্ষপাত প্রদর্শন করেছে এই সবগুলো নির্বাচনে। 2017 সালের তারা নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং তারপরে যেটি প্রফেসর কলিমুল্লাহ বললেন এই মাহবুব তালুকদার সাহেবের যে চশমা সেটি কিন্তু একই রকম, মানে সবসময় একই ধারাবাহিকভাবে একই রকম বলে আসছেন। আমি আসছি, তারা এই প্রথম একটা দুইটা রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে, ভালো হয়েছে এবং আমরা যার প্রশংসা করেছি। তারপরে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এরপর থেকে তারা পক্ষপাত আচরণ শুরু করেছে এবং তারা বিভিন্নভাবে মানুষের ভোটাধিকার হরণের বিভিন্ন রকম কারসাজিমূলক মধ্যরাতের ভোট থেকে শুরু করে আরো অনেক অপকর্ম করেছে। তো এবং এই মাহবুব তালুকদার সাহেব এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন
হ্যাঁ, এক অর্থে এটা সত্য। তিনি এই অন্যায় গঠিত কাজগুলো যে নির্বাচন কমিশন করেছে তার বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা বরাবরই পালন করেছেন এবং নির্বাচন কমিশনের দুর্নীতি নিয়েও তিনি কথাবার্তা বলেছেন। তো এক অর্থে একতরফা মনে হয় কিনা মাহবুব তালুকদার সাহেবের বক্তব্য কি একতরফা মনে হয় কিনা? আমি বরং আমি বলবো যে যে অন্য যেসব নির্বাচন কমিশনার এবং ওই যে নির্বাচন কমিশনের কর্মকর্তা তারাই পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তাটা চরমভাবে আমরা যে সকল তথ্য আমরা পেয়েছি, যেমন গত জাতীয় নির্বাচনে যেটা টিআইবি 50টা আসনে গবেষণা করে দেখিয়েছে যে মধ্যরাতে ভোট থেকে আরম্ভ করে সব রকম অনিয়ম হয়েছে। তারপরে আমরা নির্বাচন কমিশন থেকে নিয়ে কেন্দ্রভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছি এই যে এই তথ্য তারা প্রকাশ করেছে এগুলো অধিকাংশই বানোয়াট। তো এই তো নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট নিয়ে জালিয়াতি করেছে। একটু ইভিএম নিয়ে কথা বলতে চাই। ডক্টর কলিমুল্লাহ ইভিএম নিয়ে কথা বলেছেন। আমরা যে ইভিএমটা ব্যবহার করছি এটা অভিনব। এই ইভিএম এ পৃথিবীর অনেক দেশে ইভিএম ব্যবহার করা বন্ধ করেছে এবং ইভিএম এর এখন স্ট্যান্ডার্ড হলো একটা পেপার ট্রেল থাকতে হবে, একটা ব্যালট থাকতে হবে, যাতে পরবর্তীতে এটা এই যে নিরীক্ষা করা যায়। কিন্তু আমাদের ইভিএম এ সম্পূর্ণ কন্ট্রোল নির্বাচন কমিশন হাতে এবং এই যে যেখানে ভোট হয়েছে পরবর্তীতে পুনর্গণনা হলে একই ভোট পাওয়া যাবে এবং নির্বাচন কমিশনের হাতে যাতে কন্ট্রোল, তারা এটা অতি সহজেই এই ফলাফল বদলে দিতে পারে। কারণ এই ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতার উপর। মিলাদ ভাই আপনাকে জিজ্ঞেস করছি, সেটি হচ্ছে যে ফলাফল বানোয়াটের কথা বলছেন, ইভিএম নিয়ে এই যে একটা পেপার থাকার কথা সেটি নেয়, তো এই যে আস্থাহীনতার জায়গাটা, সেই জায়গাটাকে কিভাবে দেখবেন আপনি? আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং আমরা ওনার কথা সবসময় শুনে থাকি। তো আমার দু একটি কথা কেমন যেন মনে হয়েছে এই আলোচনার মাধ্যমে। সেটি হচ্ছে যে আজকে মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার, তিনি সাভারে গেলেন, খুবই ভালো কথা। তিনি ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখলেন, সেটা অবশ্যই ওনার দায়িত্বের মধ্যে পড়ে এবং উনি দেখেছেন 3টি বুথে বিএনপির এজেন্ট রয়েছে, বাকি বুথগুলোতে নেই। এই যে অভিযোগ করা হয় যে বিএনপির এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়া হচ্ছে না, তাহলে কিভাবে সিলেক্ট করা হলো যে এই 3টা বুথে থাকবে, বাকিগুলো একই সেন্টার কিন্তু? অর্থাৎ তারা যে কয়জন দিতে পেরেছে সেই কয়জনই আছে, আর যাদের আনতে পারে নাই, দিতে পারে নাই, তারা কিন্তু নাই। এর অর্থই না তাদেরকে বের করে দেওয়া হয়েছে। উনি কিন্তু বলেননি যে কাউকে জোর করে বের করে দেওয়া হয়েছে, উনি কিন্তু একবারও বলেননি। তিনি বলেছেন যে পোস্টারও নাই সেখানে কোথাও। উনি বলেছেন পোস্টার নেই। এখন কথা হচ্ছে কেউ যদি পোস্টার না লাগায়, আমি নির্বাচন এলাকায় সিরাজগঞ্জে আমার বাসার সামনে দিয়ে 3জন প্রার্থীর পোস্টার দিয়ে ভর্তি, একই দেশের প্রশাসন, একই পুলিশ, একই রাজনৈতিক দল। সেক্ষেত্রে আপনার এলাকায় যে একজন কাউন্সিলর সাহেব নির্বাচিত হয়ে মারা গেলেন বিএনপি সমর্থিত, তো সেই এলাকার পরিস্থিতি কি জনগণ বুঝতে পারে না সেখানে আসলে কি রকম অবস্থা বিরাজ করছে? আপনি একটা জিনিস দেখে থাকেন, আমাদের এলাকায় 3:50 পর্যন্ত আমি যতদূর শুনেছি, যদি একজন নির্বাচিত কাউন্সিলর যিনি বিএনপি সমর্থিত তিনি যদি ফলাফল ঘোষণার সময় হরতাল শিকার হয়ে থাকেন, তাহলে নির্বাচন পরিস্থিতি মধ্যে যারা বিরোধী জোটে রয়েছে তারা কি ধরনের চাপে আছে, এইটি কি সাধারণ মানুষের মধ্যে পারসেপশন তৈরি হয় কিনা? এইটা একটা, আমি যদিও সবাই বিচ্ছিন্ন ঘটনা বলে, ঘটনাটা আসলে বিচ্ছিন্ন। যে এলাকাতে উনি মারা গেছেন সেটি হচ্ছে অন্য একজন প্রার্থীর এলাকা, ওনার এলাকায় যে তারপর উনি ওই এলাকায় গেছেন এবং যখন ফলাফল ঘোষণা করা হয়েছে তখন নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। তাহলে আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে তাহলে 7 থেকে 8 জন, 15 জনের মধ্যে 7 থেকে 8 জন বিএনপি জিতলো কিভাবে কাউন্সিলর হিসেবে? না, সেটি তো তাহলে যদি ভোটারকে তারা ভোট কেন্দ্রে না আনতে পারে, ভোটের পরিস্থিতি না থাকে, তাহলে কিভাবে জিতলো? অথচ মেয়র তার ধারে কাছে যেতে পারে না। কেন ভোট কেন্দ্রে এই যে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে 3 জন বিশিষ্ট ব্যক্তি, একজন ইলেকশন কমিশনার এবং 2 জন অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যক্তি সংযুক্ত হয়েছেন। আমি তার 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাহবুব সাহেব যেটি বলেছেন তার সাথে আমি 100% একমত। উনি অত্যন্ত সাহসিকতার সাথে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব থাকা অবস্থায় উনি যে অভিমত ব্যক্ত করেছেন এইরকম একটি কর্তৃত্ববাদী শাসন চলাকালীন অবস্থায় রাষ্ট্রের, এটি আমি মনে করব উনি নীতি এবং তার বিবেকের জায়গা থেকে উনি যথার্থই করেছেন। এবং পাশাপাশি জনাব ডক্টর বদিউল আলম মজুমদার সাহেবও যেটা বলেছেন যে আজকে নির্বাচনী ব্যবস্থায় যে অনিয়ম, অসঙ্গতি, সহিংসতা, উনি যথার্থই বলেছেন। কলিমুল্লাহ সাহেবও কিন্তু এর বিরোধিতা করেনি। কলিমুল্লাহ সাহেব ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তার বক্তব্যকেই তিনি সমর্থন জানিয়েছেন। এখানে বিষয়টি হচ্ছে, দেখেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের, আমি বলতে বাধ্য হচ্ছি যে সহালোচক এখানে আছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছেন যে আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মাফলুকাত হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে, এবং সেইখানে তার চক্ষু, কর্ণ, অন্তঃকরণ দিয়েছে এবং তার বিবেক
বুদ্ধি মেধা সমস্ত কিছু দেওয়ার পরে বলছে তোমরা আসমান জমিন পরিদর্শন করো, দেখো সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলো। এখন আমি যদি সত্যকে সত্য দেখার পরেও, আমি মিথ্যাকে মিথ্যা জানার পরেও, আমি উপলব্ধি করার পরেও যদি আমি দলীয় কারণে আমার এই সত্যকে অসত্য দ্বারা ঢাকি, আমি যদি আপনার সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা করি, তো এটা কিন্তু জাতীয়ভাবে জনগণের মধ্যে যে পারসেপশনটা তৈরি হচ্ছে, আজকে নির্বাচনী যে বিভিন্ন যে জায়গাগুলোতে কেন্দ্রগুলোতে যে সহিংসতা, যেগুলি অসত্য, আজকে বিভিন্ন জায়গায় প্রার্থীরা ভোট দিতে পারেনি, প্রার্থীদেরকে যারা মেয়র এবং কাউন্সিলর প্রার্থী তাদেরকে মারধর করা হয়েছে। এটা সচিত্র প্রতিবেদন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, আজকে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন জায়গায় এসছে। বিষয়টা হচ্ছে যে উনি যেটা বলছেন যে আমি এজেন্ট, আজকে একজন নির্বাচন কমিশনার সাভার নির্বাচনী এলাকায় পরিদর্শনে যাবেন, এটা তার বাকিগুলিতে নাই, দায়িত্বের অংশ হিসাবেই উনি একটা নির্বাচনী এলাকায় যাচ্ছেন এবং নিশ্চয়ই ওইখানে যারা রিটার্নিং অফিসার আছেন, ওইখানে যারা নির্বাচন আইন প্রক্রিয়া তারা কিন্তু জানে যে এখানে নির্বাচন কমিশনার এলাকা পরিদর্শনে আসবে। তাহলে সেই এলাকায় যে ভোটের পরিবেশ তৈরি করা দরকার ছিল, যে ভোট কেন্দ্রগুলোর যে পরিবেশ তৈরি করা দরকার ছিল, সেই ক্ষেত্রে আইন প্রক্রিয়া সংস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সরকার ব্যর্থ হয়েছে, কোনো সন্দেহ নাই। 3টি নির্বাচনী এলাকা 3টি কেন্দ্রে পেয়েছে, অন্য পরবর্তী দেখা যাবে হয়তো 3টি কেন্দ্র থেকে বাইর করে দিয়েছে এবং অন্যান্য কেন্দ্রগুলোতে নেয়নি। যেটা আমাদের সরকারি দলের মাননীয় সদস্য উনি বুঝাতে চান যে বিএনপি নির্বাচনী কেন্দ্রে এজেন্ট দিতে পারে না, এটি কি বাস্তব সত্য? কিছুদিন আগে ঢাকায় আপনার ঢাকা 5-এ নির্বাচন হয়েছে, ঢাকা 12-তে নির্বাচন হয়েছে, সেইখানে আপনার কয় % মানুষ ভোট দিতে পেরেছে? সকালবেলা ভোট কেন্দ্র থেকে যে সমস্ত এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, তারা মিডিয়ার সামনে পরিষ্কার বলছে যে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে সহিংসভাবে। তো এরপরও কি আর প্রশ্ন থাকে আপনার? এই সরকারি দলের নেতারা এই কথা বলেন, যারা হাবিব সাহেব এই অভিযোগ কিন্তু আপনারা করছেন, কিন্তু পোলিং এজেন্ট দেওয়ার সক্ষমতা আপনারা হারিয়ে ফেলেছেন কিনা, যেটি ডাক্তার মিল্লাত বললেন। প্রশ্নই আসে না। আজকে যদি নির্বাচন সঠিক হয়, আমি আপনাকে প্রশ্ন করছি যে আজকে মির্জা কাদের কি বলেছেন যে বৃহত্তর নোয়াখালী এলাকায় যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তবে পালানোর দরজা খুঁজে পাওয়া যাবে না। এই নির্বাচনের 2-3 দিন 4 দিন আগে মির্জা কাদের বলেছেন, যারা আজকে পার্লামেন্টের এমপি হয়েছেন ওই এলাকা থেকে নৌকা প্রতীক নিয়ে, এবং যারা ওখানে আপনার নির্বাচন করেছে, তারা যদি আজকে ওই বৃহত্তর নোয়াখালীর কথা বলেছেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এসব এলাকায় যদি নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হয়, তাহলে 2-3টি সিট ছাড়া অন্যান্য এমপিরা পালানোর দরজা খুঁজে পাবে না। এই কথা মির্জা কাদের, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আপন ছোট ভাই, যিনি আজকে বিপুল ভোটে তার নির্বাচনী এলাকা থেকে বলেছেন এবং তার ব্যক্তিগত মতামত বলেছেন। এটা আপনাকে বুঝতে হবে যে এইটা ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি, ওনার বিবেক বিবেচনার জায়গা থেকে উনি বলেছেন 10,000-12,000 ভোটের এইটি উনি যদি একটা কথা যদি এত গুরুত্বের সাথে আপনার কথার পরে বলবেন। আমার বিষয়টা হচ্ছে যে মির্জা কাদের কিন্তু 47 বছর ধরে আওয়ামী লীগ করছেন, যে কারণে উনি বলেছেন আপনার নিঃসন চৌধুরীকে যে কয়দিন থেকে আওয়ামী লীগের সদস্য, জোর করে বিনা ভোটে এমপি হয়েছে। নজরুল ইসলাম বাবুকে উনি বলেছেন যখন ওনাকে কটাক্ষ করেছেন, ঠিক একইভাবে বিল্লাত সাহেব যেভাবে বলছেন যে উনি 10-12 হাজার ভোটের পৌরসভা 25,000 ভোটের নির্বাচনী এলাকার উনি মেয়র, ঠিক একইভাবেই উনি বলেছেন যে কয়দিন থেকে তোমরা আওয়ামী লীগের কর্মী হয়েছো, কতদিন বয়স তোমাদের, তোমরা কিভাবে এমপি হয়েছো জানো না। এই কথা কিন্তু উনি মানে একেবারে ভাইরাল শুধু নয়, এটা এতভাবে প্রচারিত হয়েছে এবং আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গা থেকে কিন্তু এই বিষয়গুলোর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার বিরুদ্ধে কোনো তার স্ত্রীও কিন্তু নৌকার প্রতীকের একজন প্রার্থী এবং দায়িত্বশীল ব্যক্তি আপন ছোট ভাই। সুতরাং বিষয়টি বুঝতে হবে যে আজকে সরকারি দলের জায়গা থেকে জায়গা থেকে আমি খুব স্পষ্টভাবে আল্লাহ পাক এই জন্যই যে কথাটি আমি বলছিলাম যে আল্লাহ পাক এই জন্যই বলছে যে আপনাকে আমার বিবেক জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে যদি আমি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা এটা যদি আমি না করি, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এখন আমি আমার আজকে রাষ্ট্রের শীর্ষ জায়গায় যারা অবস্থান করছি, আজকে আমরা এই কথাগুলো বলছি, আজকে সরকারের বিভিন্ন মন্ত্রীরা তাদের দায়িত্ব থাকা অবস্থায় যেভাবে এই কথাগুলো বলেন, যেভাবে মিল্লাত সাহেব বলছেন, ঠিক একইভাবেই বলেন মির্জা সাহেব যে আজকে বিএনপি ভোটকে বিতর্কিত করার জন্য। আমরা গত 10 বছর যাবৎ এই নির্বাচনী ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা 10 বছর অব্যাহত লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আজকে নির্বাচনী ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনি কিশোরগঞ্জে
ভোটের আগের দিন বিএনপির সাংগঠনিক সভা যেখানে বিএনপি বিজয়ী হয়েছে সেই নির্বাচনী এলাকায় আপনি ভোটের আগের দিন বিএনপির সাংগঠনিক সম্পাদককে জেলার গ্রেপ্তার করলেন। আপনি নজিপুরে ভোটের 3 দিন আগে থেকে শুরু করেছেন আপনার বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা। আপনার ঈশ্বরদীর আজকের যে পৌর মেয়র সে ভোটই দিতে পারেনি, সে ভোট কেন্দ্র সে ভোট বর্জন করেছে। এইরকম ঘটনা আজকে মিনিমাম 30টা পৌরসভায় আজকের পৌরসভার মেয়র প্রার্থীরা, কাউন্সিলর প্রার্থীরা যারা নির্বাচনী, এগুলো একেবারে সত্য। এগুলো কিন্তু আমি এখান থেকে হেলিকপ্টার নিয়ে যে নির্বাচন কেন্দ্র ঘুরে দেখাইনি, এগুলো আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং যারা ওই এজেন্ট বের করে দেওয়া হয়েছে তারা আপনার বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে। ডাক্তার মিলাদ অনেক অভিযোগ দেখলেন এবং তিনি বিভিন্ন জায়গা থেকে যে কিভাবে বিএনপির যে প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে দেওয়া হচ্ছে না, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছে, একেবারে ঢালাওভাবে অনেকগুলি অভিযোগ করলেন। আপনার মতামত? আপনার কথা একদম সত্য যে ঢালাওভাবে অভিযোগ, এবং ঢালাইভাবে অভিযোগ করেই আসলে সত্যিকার অর্থে জনগণকে বিশ্বাস করানো কঠিন হয়ে যায়। আপনি যদি দেখেন যে বলেছে যে বিএনপি গত 10 বছর নয়, বিএনপি প্রায় 14 বছর ক্ষমতার বাইরে, 12 বছর আর 2 বছর, সেই 2 বছরে বলেছেন লড়াই সংগ্রাম করে যাচ্ছি। জনগণ, বাংলাদেশের জনগণ কি বিএনপির কোনো লড়াই সংগ্রাম দেখেছে গত 14 বছরে? জনগণের স্বার্থে কোনো লড়াই সংগ্রাম করেছে? তারা কখনো কখনো সাওয়ার হয়েছে কোটা বিরোধী আন্দোলনে, কিংবা নিরাপদ সড়ক আন্দোলনে, কিংবা হেফাজতের সেই 5ই মের আন্দোলনে, এসব সাওয়ার হয়ে তারা চেষ্টা করেছে অন্যের ঘরে সাওয়ার করে দেশকে অস্থিতিশীল করে কোনো একটা সুযোগ সুবিধা নেওয়ার জন্য। একটা আন্দোলনের কথা বলেন বিএনপি গড়ে তুলতে পেরেছে যেটা জনগণের স্বার্থে গত 14 বছরে। আমি সত্যিকার অর্থে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ বাড়িয়ে বলে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সবকিছুই সত্য বলে বিশ্বাস করে তারা কিন্তু সত্য থেকে অনেক দূর। অসত্য বলবো কিনা জানি না, তবে সত্য থেকে অনেক দূরে। আর যারা হেরে যায় তারা অভিযোগ করবে, এটা দুনিয়ার নিয়ম। আপনি এখন চিন্তা করেন যে মির্জা কাদের উনি বলেছেন পালানোর দরজা খুঁজে পাবে না কেন? আজকে 7টা পৌরসভায় নির্বাচন হলো, অধিকাংশে অনেক বেশি সংখ্যক আওয়ামী লীগ জিতেছে। ওইখানে যারা ক্যান্ডিডেট রয়েছে অন্য দলের বা নিজের দলের বিদ্রোহী, তাদেরকে কি পালাতে হবে? এই কি গণতান্ত্রিক দেশ? তার ধারণা এটি যে যদি বিএনপি প্রতিহিংসায় যদি কেউ হেরে যায় কিংবা ক্ষমতায় কখনো আসে, তাহলে হয়তো আওয়ামী লীগদের দেশেই থাকতে দিবে না, কিন্তু কিংবা রক্তপাত ঘটিয়ে তাদেরকে হত্যা করা হবে। এই ধরনের কথা তিনি বলতে চেয়েছেন। এই জনাব মির্জা আব্দুল কাদের তিনি কিন্তু এটাও বলেছেন যে খালেদা জিয়া সম্বন্ধে কিন্তু বলেছেন, সে কথা কিন্তু আসলে অন্য কেউ বলছে না। তিনি বলেছেন তিনি নেতৃত্ব দিতে ব্যর্থ, তিনি ঘরে বসে আছেন। তারেক জিয়া সম্বন্ধে বলেছে দুর্নীতিবাজদের সর্দার। সব কথাই বলেন, যেটা বলবেন পুরোটা বলাই উচিত না। অর্ধেক বলে তো আসলে সত্যিকারের খণ্ডিত চিত্র দিয়ে লাভ নাই, তখন নিজের বিবেকের কাছে প্রশ্ন হবে আমি কেন খণ্ডিত চিত্র দিয়ে দিলাম। তিনি বলেছেন যদি সঠিক নির্বাচন দেওয়া হয় তাহলে পালানোর রাস্তা খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সেটা কি বলেছেন তিনি আসলে পত্রিকা বিভিন্ন ভাবে আসছে, তো পালানোর দরজা খুঁজে পাওয়া যাবে না এটা আমি দেখেছি। তার আগে পরে কতটুকু কথা বলে, এবং এক একটা পত্রিকা এক এক রকম আসে। সত্যিকার অর্থে আপনারা যদি দেখেন 5টা পত্রিকা, আমি সকালে 8টা থেকে 9টা পত্রিকা পড়ি এবং একটা করে টিভি নিউজ দেখার চেষ্টা করি। নিউজটাতে সত্য যেটা একদম নিজের মুখে বলে সেটা, আর পত্রিকা যেগুলো আসে নিজের মতো করে লেখা, অনেক সময় কোট করা হয় না। ভিডিওতে সেটা সে ধরনের কিছু দেখে, ভিডিওতে যেটা আছে সেটা ঠিক আছে, স্পষ্ট ভাষণ। তো আরেকটি কথা হচ্ছে যে একজন আওয়ামী লীগ স্পষ্ট ভাষণ দিল, সেটার উপর বিএনপিকে ভর করতে হবে। বিএনপির অবস্থা কি এরকম যে আওয়ামী লীগ বলছে একজন, যেহেতু উনি ইম্পর্টেন্ট হলেন, কেন ইম্পর্টেন্ট 37 বছর না, 47 বছর, 50 বছর, 60 বছর করে আওয়ামী লীগ এখনো বেঁচে আছে। এই জন্য কিন্তু আওয়ামী লীগ বারবার ক্ষমতায় যায়, এই তাদের শক্তিতেই। কিন্তু তিনি যদি ওবায়দুল কাদের আমাদের সাধারণ সম্পাদকের ভাই না হতেন, তাহলে কিন্তু তিনি এতটা গুরুত্ব পেতেন না। আরেকটি কথা বলি, 7টি নির্বাচন হলো না 7টি পৌরসভায়, বসে রাখতো একটা, তার মধ্যে একটা নির্বাচন। এই যে 59টি নির্বাচনে প্রার্থীরা অনেক ভালো ভালো কথা বললো, উন্নয়নের কথা বললো, প্রতিশ্রুতি দিল, সেগুলো তো টক শোতে আলোচনা হচ্ছে না, সেগুলো তো পত্রপত্রিকা আসছে না। কোথাও যদি নেগেটিভ কোনো কথাবার্তা আসে, পত্রপত্রিকা এবং টিভি সেগুলো লুফে নেয়। নেগেটিভ কথা হলো, উনি তো, এবং সমালোচনামূলক কথা হলো, সমালোচনা যে করবে টিভি এবং দেখবো যে পত্রপত্রিকা সেগুলো লুফে নেবে। কিন্তু এই যে বাকি 59টি পৌরসভায় এত ভালো কথা বলা হলো, এত প্রশংসা করা হলো, কোনো টকশো নেই, কোনো পত্রিকায় লেখা নেই। কোথাও একটা মারামারি হলে পত্রিকার হেডলাইন, কোথাও একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে কোনো কথা নেই। আমি আজকে নিজে ভোট দিয়েছি এবং আমি ভোট দিতে যেয়ে দেখি লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। পরবর্তীতে আমাদের সিরাজগঞ্জে 4টার আশেপাশের সময় যখন যতগুলো সংঘর্ষ হয়েছে, ফলাফলকে কেন্দ্র করে, ভোট দেওয়াকে কেন্দ্র করে নয়। এবং যেহেতু
সবাই ভাবছে আমরা জিতবো, যখনই দেখছে কেউ জিতছে না। আর এটা স্থানীয় সরকার নির্বাচন, এটা কিন্তু জাতীয় নির্বাচন নয়। স্থানীয় সরকার নির্বাচনে যেই প্রার্থী হোক না কেন, সে কাউন্সিল কিংবা মেয়র, সে চাইবে যে কোনোভাবে জিতে আসতে, এবং তার আত্মীয় স্বজন কে কোন দল করে সেটা সে তখন দেখে না, তার গ্রুপ ভারী করার চেষ্টা করে। এভাবেই কিন্তু পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এমনকি গ্রামে গ্রামে মনে হয় একটা জোট বেঁধে যায়। এরকম কিন্তু বাস্তবতা, এবং সেই বাস্তবতার ক্ষেত্রে এক গ্রামে একজনকে কিছু করলে আর এক গ্রাম ঝাঁপিয়ে পড়ে গন্ডগোল করার জন্য। সুতরাং সেই দিকটা বিবেচনায় রাখতে হবে। আরেকটি কথা, নির্বাচন কমিশন সম্বন্ধে যে কথাগুলো বারবার বলা হচ্ছে, আস্থাহীনতা, বাংলাদেশের কোন নির্বাচন কমিশন নির্বাচন করার পরে তাদের বিরুদ্ধে সমালোচনা হয়নি? একটা নির্বাচন কমিশনের কথা বলবেন আজকে। দ্বিতীয়টি হচ্ছে যে নির্বাচন কমিশনে যদি আর্থিক কেলেঙ্কারির কথা তো অন্য কোনো না, আর্থিক কেলেঙ্কারি না, নির্বাচন সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারি নতুন যোগ হয়েছে। মানে এটি তো আগে কখনো শোনা যায়নি, এটি শুনেছেন? আর্থিক কেলেঙ্কারি নতুন যোগ হয়েছে, এটি এবার হয়েছে না? এইবার যোগ হয়েছে অভিযোগের মধ্যে, যখন 42 জন, ওই যে আমাদের বদরুল আলম মজুমদার উনি আছেন তার মধ্যে একজন, তারা অভিযোগ করেছেন 42 জন। অভিযোগ কিন্তু এখনো প্রমাণিত হয়নি। আমি পত্রিকা দেখেছি অডিট আপত্তি এসছে, এবং সরকারি অফিস আদালতে অডিট আপত্তি আসে না, এবং তার সাথে অন্য কিছু সম্পর্ক নাই। ক্রয়ও কিন্তু একটা বলা হয়েছে যে অনৈতিকতার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে, প্রমাণিত হয়েছে কিনা? প্রমাণ করবে কে? প্রমাণ করবে অবশ্যই আইন। আপনারা মামলা করেন, আপনারা আইনের আশ্রয় নেন, মহামান্য রাষ্ট্রপতিকে আপনারা চিঠি লিখেছেন, অপেক্ষা করেন তার জন্য কিছু হয় কিনা, কিংবা সরাসরি আদালতের আশ্রয় নেন। যারা জাতির বিবেক, তাদেরকে তো অবশ্যই 42 জন এগিয়ে এসছেন, তাদের স্বাধীনতা জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু তারা যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু তাদের প্রমাণ করতে হবে, না হলে কিন্তু অপরাধ প্রমাণ না হলে কিন্তু যারা অপরাধ অভিযোগ করলেন, যদি অন্যায় কোনো অভিযোগ করেন, সেটিও কিন্তু এক ধরনের শাস্তির মধ্যে পড়তে পারে। জি, আমি একটু নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আপনার কাছে একটুখানি আসি, অনেকক্ষণ থেকে আপনাকে আমরা অনলাইনে যুক্ত করতে পারছিলাম না। তো সেটি হচ্ছে যে এই যে মির্জা কাদেরের বক্তব্য নিয়ে আমাদের দুজন সাংসদই এখানে কথা বললেন, এবং তিনি বললেন যে পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। এই অবস্থার প্রেক্ষাপটে যে আজকে দুজন অতিথি আমাদের স্টুডিওতে, তারা যে পরস্পর যে বিরোধী বক্তব্য দিলেন, একজন বলছেন যে বিএনপি সমর্থিত যিনি এমপি, তিনি বলছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের ব্যর্থতার কথা বলছেন। আবার অন্যদিকে আমাদের ডাক্তার হাবিব মিল্লাত ভাই বলছেন না, সবকিছুই নিয়মতান্ত্রিকভাবে চলছে। তো আপনি এই মির্জা কাদেরের যে বক্তব্য, মন্তব্য সহ সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জি, আমরা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কথা শুনতে পাচ্ছি না, আমরা একটুখানি তাহলে ডক্টর বদরুল আলম মজুমদার, ডক্টর বদরুল মজুমদার আপনার কাছে একটুখানি আসি। আচ্ছা, পাওয়া গেছে আবার। যেটা বলছিলাম, আপনার কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। ডক্টর হাবিব মিল্লাত এই বিষয়টা এমফাসাইজ করবার চেষ্টা করেছেন। মানে নানান পত্রিকায় নানান রকম ভাবে খণ্ডিত বক্তব্য হাজির করা হয়েছে। এখন আমাদের সাংবাদিকতার ছাত্র মাত্রই আমরা জানি যে খায় ভালো এরকমের বিষয় আমরা কিন্তু প্রেজেন্ট করতে চাই পত্রিকার কাটতি বাড়ানোর জন্য। এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, তার ধারাবাহিকতায় কাণ্ডটি হয়তো ঘটেছে। কিন্তু মূল যে বিষয়টা, এটা হচ্ছে আয়নায় নিজের চেহারাটা দেখা এবং এক ধরনের সোল সার্চিং এবং এক ধরনের স্বগতোক্তি, সেইভাবেই কিন্তু মির্জা সাহেব এই কথাগুলো সামনে নিয়ে এসছেন, এবং গঠনমূলক একটা দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা তিনি হাজির করেছেন। সুতরাং তাকে অবশ্যই সাধুবাদ দিতে হবে, কিন্তু তাই বলে তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে সেন্সেশন ক্রিয়েট করে সামগ্রিকভাবে একটা দলের উপর একটা লেভেল জুড়ে দেওয়ার যে চেষ্টাটা, বা সরকারকে সমালোচনার খাতিরে সমালোচনা করে একটা বিশেষ অবস্থানে নিয়ে যাওয়া, এটাও কিন্তু আমি মনে করি না খুব একটা বিজ্ঞজনচিত কাজ। জি, সেক্ষেত্রে যে সমালোচনা তো মির্জা কাদের নিজেই করলেন, অন্য কারো তো সমালোচনার কোনো প্রয়োজন নেই, সেখানে তো নিজেই করেছেন সমালোচনা। সেটা হচ্ছে উনি তো এক ধরনের আত্মসমালোচনা করছেন, সোল সার্চিং করছেন। ওই কনটেক্সটে কিন্তু বিবেচনা করতে হবে। একজন মানুষ আত্মজৈবনিক একটা অবস্থানে থেকে নানান কিছু বলতেই পারে, কিন্তু ওই যে ডক্টর হাবিবুল্লাহ যে বিষয়টি বলেছেন, যে তিনি যদি শাসক দলের সেক্রেটারি জেনারেলের সহোদর না হতেন তাহলে কিন্তু বিষয়টা এতটা গুরুত্ব পেত, সেই বিষয়টা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে। তো সেক্ষেত্রে ওনার যে সমালোচনাটা নিজে করছেন, আত্মসমালোচনা বলেন না নিজের সমালোচনা বলেন, সেইটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি ডেফিনেটলি বলবো যে এই কালচারটা, এই ট্রেডিশনটা আমরা প্রায় ভুলতে বসেছি, সেই জায়গাটা আসলে ফিরিয়ে আনা দরকার। তাহলে দলের মধ্যে যে গণতন্ত্র, তারপরে যেটাকে আমরা বলি
নৈতিক অবস্থান সেই বিষয়টা পরিষ্কার করা, এবং আপনার সবসময় পার্টি লাইনে সবকিছু হুইপিং করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগটা তৈরি করতে হবে। জি, ডক্টর বদরুল মজিদ, আমরা আপনাকে একটু জানি, যেটি আমরা দেখলাম প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ বলেন পত্রিকার কাটতি বাড়ানোর জন্য হয়তো বা খণ্ডিতভাবে এই ধরনের চিত্র এখানে অনেক সময় প্রদর্শিত হয়ে থাকে। আমরা বসুরহাটের মির্জা কাদের সাহেবের বক্তব্যকেই আপনার সাথে আলোচনা করতে চাই, এবং একই সাথে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটি কথা বলা হয়েছে সেটি কথা বলতে চাই। মাহবুব তালুকদারের একতরফা বক্তব্য কিনা সেটিও শুনতে চাই। তো সে অবস্থা সর্বস্ব যদি আপনি আমাদেরকে একটু জানান, আপনার মূল্যায়নটা কি? আপনার অডিওটা মিউট করা আছে। ওকে, আমি যে ডক্টর কলিমুল্লাহ, আমার বন্ধু ডক্টর কলিমুল্লাহ যে কথা বলেছেন যে হ্যাঁ, যে নেতিবাচক জিনিসেই সংবাদপত্রের হেডলাইন হয়, এটাই তো স্বাভাবিক। কারণ যেটা স্বাভাবিক এটা তো হেডলাইন হওয়ার কথা নয়, যেটা অস্বাভাবিক, যেটা এই যে সচরাচর ঘটনা, সেটাই তো হেডলাইন হবে, সেটাই তো খবরের বিষয়বস্তু হবে। এটাই তো গণমাধ্যম করে সব জায়গায়, আমাদের দেশে নয় সব জায়গায় করে, এটাই বাস্তবতা। আর জনাব হাবিবে মিল্লাত, ডক্টর হাবিবে মিল্লাত, উনি আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি যে কথা বলেছেন, আমাদের 42 জন নাগরিকের আমরা যারা রাষ্ট্রপতির কাছে আমরা যারা আবেদন করেছি, তো উনি একটা জিনিস সঠিকভাবে অনুধাবন করতে পারেন নাই, সেটা হলো এটা কিন্তু বিচারিক আদালত নয়। আর এই যে নির্বাচন কমিশন সাংবিধানিক পদে, তাদের ব্যাপারে বিচারিক আদালতে যাওয়া যায় না, দুর্নীতি দমন কমিশনে যাওয়া যায় না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে তদন্ত করার এবং তাদেরকে অপসারণ করার একমাত্র পথ হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এবং এটা বিচারিক আদালত নয়। বিচারিক আদালতে যারা অভিযোগ করবে তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। আমি এটা কথা শেষ করি। ওকে, এখানে প্রক্রিয়াটাই হলো রাষ্ট্রপতি যদি নিজের কাছে নিজে মনে করেন কিংবা কোনো সূত্র থেকে অভিযোগ পান, তাহলে রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করবেন। তো এটা আমরা তদন্তের কথা বলেছি, আমাদের কোনো আর দায় নেই, আমাদের ওই যে প্রমাণ করার কোনো দায় নেই, কোনো আইনে কিংবা সংবিধানে কোনো রকম দায় আমাদের। সেক্ষেত্রে ডক্টর মজুমদার একটুখানি, যেটি ডাক্তার হাবিবুল্লাহ বললেন, যদি এই অভিযোগ অসত্য হয়ে থাকে তাহলে আপনাদেরকেও কি কোনো শাস্তির আওতায়, বা আপনাদেরও কোনো অভিযোগ অসত্য প্রমাণিত হলে, জি, যদি আদালত নয়, যেটি হাবিবুল্লাহ বলেন যারা অভিযোগ করবে, শুনেন, এটা বিচারিক, যেটা অভিযোগ করবে তাদের কোনো দায় নেই, তারা অভিযোগ করেছে, রাষ্ট্রপতি সেটা আমলে নিতে পারেন কিংবা আমলে নাও নিতে পারেন। রাষ্ট্রপতি যদি আমলে নেন তাহলে তিনি এটা তদন্ত করবেন। আমরা তদন্তের কথা বলেছি। এই অভিযোগের কি আপনাদের কাছে কোনো সত্যতা আছে কিনা, বা আপনারা কোনোভাবে অনুসন্ধান করেছেন? এই যে গণমাধ্যমের প্রতিদিন আসছে, এই যে ইয়ার কথা বলা হচ্ছে যে অভিযোগ উঠেছে, অডিট আপত্তি এসছে, অডিট আপত্তি কি করে অডিট আপত্তি এসছে? এই যে আমাদের মাননীয় নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা এক একজন তাদের যে পদবি আছে, যেমন সচিব, তার থেকে 4টা পদ সৃষ্টি করে তারা জনগণের অর্থগুলো লোপাট করেছেন। তাদের ক্ষমতা আছে, তাদের স্বাধীনতা আছে, স্বাধীনতা ব্যবহার করে এই ট্যাক্স পেয়ারের টাকা লোপাট করেছেন, পকেটস্থ করেছেন পরিকল্পিতভাবে। তো এগুলো চিন্তা করে দেখেন, আমাদের সবগুলো প্রতিষ্ঠান যদি এরকম করে, তাদেরকে ট্যাক্স পেয়ারের টাকা দেওয়া হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়ে টাকা পয়সা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করলো। শুধু তাই নয়, তারা যেসব জায়গা থেকে কেনাকাটা করেছে, ওই যে বৈশাখীর 7 পার্টের সিরিজ বের করেছে, যে তারা যেখান থেকে টাকা কেনাকাটা করেছে, যে হোটেল থেকে খাবার এনেছে, সেখানে হোটেলের অস্তিত্ব পায় নাই। এই যে টেলিভিশনের প্রতিনিধি, সেখানে গিয়ে ওই দোকানের অস্তিত্ব পায় নাই। তো এগুলো তো মানে যে এটা অভূতপূর্ব। আগেও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই, তারা ব্যর্থতা দেখিয়েছে, এরকম ঘটনা আছে। কিন্তু এইরকম দুর্নীতি করা, এইরকম জনগণের অর্থ লোপাট করা, এইরকম এই যে ভাগাভাগি করে নেওয়া, জনগণের ট্যাক্স পেয়ারের অর্থ ভাগাভাগি করে নেওয়া, এটা অভূতপূর্ব, অকল্পনীয়। এটা এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনের বিশেষ বক্তা হিসাবে তারা তো বেতন ভাতা পায়, সরকারি বেতন ভাতা পায়, এটাকে ডাবল ডিপি। এগুলি আমরা অনেক দেখেছি, এগুলি শুনেছি। নির্বাচন কমিশনাররা যে এবং এইসব ব্যক্তিরা এখানে আপনাদের টাকা নিয়েছে কিন্তু ট্রেনিং বলতে যায় নাই, এগুলো তো খবরের কাগজে এসছে, এটা তো প্রমাণ, পরিষ্কার প্রমাণ আছে। জি, আমরা একেবারে শেষের দিকে, আমি প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ, আপনি যদি 1 মিনিটে যুক্ত করে আপনি আলোচনাটা শেষ করে নিয়ে আসেন, তাহলে আমরা আপনাদেরকে অনলাইন থেকে ছেড়ে দিতে পারবো। প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ, দেখুন, প্রশিক্ষণ বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামক,
আমাদের কালচারে আমরা এটাকে সবচাইতে সাইডলাইন একটা জায়গায় রেখে দিই। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে একজন কৃতবিদ্য মানুষ যদি পোস্টেড হন, ধরে নেওয়া হয় এটা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে তাকে মাইনাস করা হয়েছে, এরকম একটা মাইন্ডসেট কিন্তু আমাদের কালচারে আছে, এবং নির্বাচন কমিশন তার ব্যতিক্রম নয় বলে আমি মনে করি। বরাবরই তার ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউটকে কম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ট্রিট করে এসছে, এবং তার ধারাবাহিকতা আজকে এই ঘটনাগুলো ঘটেছে। আপনার একজন কমিশনার রিসোর্স পার্সন হিসেবে তিনি আপনার যে পারিতোষিক বলেন বা আপনার কম্পেনসেশন প্যাকেজ পেতেই পারেন, আমি সেটাকে দোষের কিছু মনে করছি না। এমনকি ডিজিটালি একসঙ্গে 12 জায়গায় বক্তৃতাও করতে পারেন, দ্যাট ইজ অলসো ওকে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার নিজের একটা বোধ এবং মাত্রা তো থাকতে হবে। মাত্রা জ্ঞানের বাইরে আপনি যদি চলে যান, তখন কিন্তু এই ধরনের সমালোচনার মুখে আপনাকে পড়তেই হবে। সেই বিষয়টাও তাদের খেয়াল করা দরকার ছিল। আর প্রধান অতিথি হিসেবে আপনি ভাষণ দিয়ে বা সভাপতি হিসেবে ভাষণ দিয়ে কোথাও অনাদিয়ম নেওয়ার কিন্তু নজির আমার জানার মতে কোথাও নেই। সুতরাং রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করা আর ওই ধরনের আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আপনার আবার রেমুনারেশন গ্রহণ করা, এই ধরনের বিষয়গুলো মানে খতিয়ে দেখার দরকার আছে। আমার মনে হয় একটা লাইন ড্র করা দরকার, এবং সেই অনুসারে বিধি ব্যবস্থা প্রণয়ন করাটা জরুরি। আমি একটা বাক্য যুক্ত করতে চাই, তারা এই নির্বাচনী এইসব কাজকর্ম করা তাদের রুটিন দায়িত্ব, এই জন্যই তারা নিয়োগ প্রাপ্ত। এইগুলো নিয়ে যদি এগুলো করে যদি তারা অতিরিক্ত অর্থ করে নেয়, এটা তো দুর্নীতি, এটা তো ক্ষমতার অপব্যবহার, এটা তো স্বেচ্ছাচারিতা। এবং এইগুলো কলিমুল্লাহ সাহেব সঠিকভাবেই বলেছেন, এবং এটাই তারা করেছেন। এবং এই যে তাদের ওই যে বিশেষ বক্তা হিসাবে যেমন নির্বাচন কমিশনে না গিয়ে ওই যে সেই একদিনে অনেকগুলো জায়গায় বক্তৃতা দিয়ে ওই যে তথাকথিত প্রশিক্ষণের নামে তারা টাকা নিয়েছে, এগুলো তো চরম গর্হিত কাজ, এবং এটাকে ডাবল ডিপিং বলে আইনের ভাষায়, এবং এটা চরম লজ্জাস্কর ব্যাপার। জি নিশ্চয়ই। আমি আমাদের অনলাইন অতিথি সুজন সম্পাদক ডক্টর মজিদুল মজুমদার এবং জানি পেপার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজিম হাসান কলিমুল্লাহ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আবার অন্য কোনো অনুষ্ঠানে আবার আপনাদের সাথে আমরা যুক্ত হব। আমি হারুন ভাই এমপি আপনার কাছে আসছি যে এই সার্বিক অবস্থা আসলে একটা মানে কেমন জানি পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে, মনে হচ্ছে কি একটা পক্ষ ফায়দা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নানাভাবে সমালোচনা করছে কিনা, আবার আপনারা নির্বাচনী মাঠে থাকতে পারছেন না, আপনারা পোলিং এজেন্ট দিতে পারছেন না, আপনাদের ক্যান্ডিডেটরা এসি রুমে ঘুমাচ্ছে, সে অবস্থার প্রেক্ষাপটে আপনারা কি এই ধরনের ধূম্রজাল তৈরি করে নির্বাচনী ব্যবস্থাকে বিতর্ক করার চেষ্টা করছেন কিনা, এইটা মানুষের মধ্যে এই ধরনের কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা, আপনি কিভাবে দেখেন? জি, দেশে আসলে একটা হযবরল অবস্থা। নির্বাচনের মধ্য দিয়ে যদি সরকার আপনার গঠিত না হয় এবং নির্বাচনী প্রক্রিয়া যদি আপনার এইভাবে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সর্ব প্রতিষ্ঠানগুলোতেই কিন্তু তৈরি হবে। আপনার শুধু নির্বাচন কমিশন নয়, আজকে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির অবস্থা দুর্বল থেকে আরও দুর্বলতম হয়েছে। আমি 42 জন নাগরিকের যে অভিযোগ, এটা আমার মনে হয় আরও পরিষ্কার হওয়া দরকার যে এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং এখানে তাদের বিরুদ্ধে কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ আনলে দুর্নীতি দমন কমিশন কিংবা থানায় বা আদালতে গিয়ে মামলা করার কোনো এখতিয়ার নাই। এটির ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির কাছে 42 জন নাগরিক যথার্থই উনি যে অভিযোগটা দাখিল করেছেন এটি যথার্থই, এবং এই অভিযোগের এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে বল, উনি এটিকে তদন্তে দিবেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করবেন বা করবেন না। করার মধ্য দিয়ে যদি এটি প্রমাণিত হয় যে অভিযোগগুলি অসত্য, তখন এই সব ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়েছে তারা তাদের বিরুদ্ধে 42 নাগরিকের বিরুদ্ধে ইচ্ছা করলে মানহানির মামলা করতে পারেন। যেটি বদিউল আহমেদ মজুমদার সাহেব বললেন যে আমাদের দায়িত্ব, আমরা অভিযোগ করেছি, এখন কিন্তু দায়িত্ব হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির যে এই অভিযোগগুলো সত্যতা আছে কিনা এবং এর সত্যতা সঠিক কিনা। সত্যতা না যদি তদন্ত করার পর এগুলো দেখা যায় যে অসত্য, তখন যারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন, অবশ্যই নেওয়ার সুযোগ আছে। কিন্তু এটার ব্যাপারে আমি আর বেশি বাড়াবো না এই কারণেই যে এটি নিয়ে ব্যাপক রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে, আলোচনা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কলিমুল্লাহ সাহেব একজন সদ্য ব্যক্তি, উনি ঘুরিয়ে ফিরিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশিক্ষণ আর বক্তা, প্রশিক্ষণ এক জিনিস, বক্তৃতা কিন্তু ভিন্ন জিনিস। নির্বাচন কমিশন যদি প্রশিক্ষণের জন্য অর্থ ব্যয় করতো, যে সেইখানে ইভিএম এর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অন্যান্য কর্মকাণ্ডের জন্য আপনার নির্বাচনী কর্মকর্তাদের, নির্বাচনী এদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তার জন্য যদি অর্থ ব্যয় করা হতো সেটি ছিল ভিন্ন কথা। একটি সেমিনারে গিয়ে উনি প্রধান অতিথির বক্তৃতা দিবেন, বিশেষ অতিথির বক্তৃতা দিবেন, তার জন্য তিনি নির্বাচন কমিশনের অর্থ তছনছ করবেন, এইটি তাদের এখতিয়ারের বহির্ভূত, যেটির কারণে অডিট আপত্তি হয়েছে। এটির কারণেই আপনার এই সমস্ত অভিযোগগুলো নিয়ে এসছে। আমি মনে করি যে মহান রাষ্ট্রপতি এটা রাষ্ট্রের একজন অভিভাবক হিসাবে এটার জন্য প্রয়োজনীয় উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করা দরকার। দ্বিতীয়ত, যে আজকে
যে বিষয়টি বারবার এখানে বলা হচ্ছে যে বিএনপি অন্যের উপর ভর, মির্জা কাদের উপর কেন বিএনপি ভর করতে যাবে? আজকে মির্জা কাদের বক্তব্য প্রিন্ট মিডিয়ায় বা ইলেকট্রনিক মিডিয়ায় কিভাবে এসছে আমি সেটা বলবো না। আজকে এটি তার সরাসরি ভিডিও বক্তব্য আজকে ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে একদম সরাসরি প্রচারিত হয়েছে, যে কথাগুলো বলেছে এটা অতিরঞ্জিত করে বা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় আংশিক খণ্ডিতভাবে না। ওনার যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, আমার কাছে এখন এখানে মোবাইল আছে, আমি শুনিয়ে দিতে পারবো, 20 মিনিট 15 মিনিট ধরে যে উনি বক্তব্য দিয়েছে এইটি একেবারে ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে, এখনও পাওয়া যাবে। সুতরাং তার বক্তব্যের যে মূল দৃষ্টিটা, সেই দৃষ্টিটা কি ছিল যে আজকে আমরা বলে যেটা বিএনপি বলছে, কিন্তু সরকারের ভিতর থেকেই কিন্তু এই কথাগুলো এসছে এবং তাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মির্জা কাদেরকে বলেছে একটা পৌরসভার একটা ছোট নেতা, পাতি নেতা, এই ধরনের যারা নব্য আওয়ামী লীগার, যারা নতুন আওয়ামী লীগ হয়েছে, তারা এই ধরনের কথা বলার পর কিন্তু তাদের উদ্দেশ্য সে সুস্পষ্টভাবে বলেছে। তাদের মধ্যে অনেক মাননীয় সংসদ সদস্যরাও রয়েছেন। আজকে সত্যিকার অর্থে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার আপনি সূত্রপাত করেছেন, নির্বাচন বাংলাদেশে আমরা চাই, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং বিএনপি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় ব্যবস্থার মধ্য দিয়ে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছিলেন। এবং আওয়ামী লীগ আপনার 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি যে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন বিতর্কিত হচ্ছে, নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে, যে কারণে তাদের দাবি ছিল যে একটি তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান হলে দেশে নির্বাচন নিয়ে যে গোলমাল হচ্ছে এটা বন্ধ হবে। যারই ফলশ্রুতিতে সাংবিধানিকভাবে সংবিধানে নির্বাচনী ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংযোজন করা হয়। সেইটি 2006 সালে নির্বাচনের এই বিষয়টি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আপত্তি আসে। সেইটি আজকে সরকার দেশে পরিকল্পিতভাবে, আমি বলবো যে পরিকল্পিতভাবে আজকে ছদ্মবেশে, আমি একেবারে সুস্পষ্টভাবে বলছি, আমরা স্কুলে যখন আপনার বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান হতো তখন আপনার বহুরূপী বিভিন্ন আমরা অনুষ্ঠান করতাম, কেউ মুক্তিযোদ্ধা সাজতো, কেউ মাওলানা সাজতো, কেউ নববধূ সাজতো। সেইখানে আমি বলবো যে আওয়ামী লীগ বর্তমানে একেবারেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ছদ্মবেশ ধারণ করেছে, একদলীয় শাসনের মধ্য দিয়ে একটা দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। যার ফলশ্রুতিতে হচ্ছে কি যে আপনি নির্বাচন নিয়ে আমরা যে কথাগুলো বলছি, এতগুলো পত্রপত্রিকা মিডিয়ায় আজকে আপনি 2014 সাল আজকে প্রযুক্তির যে উৎকর্ষতা হয়েছে, প্রযুক্তির যে বিকাশ ঘটেছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা ঘটনা যখন ঘটছে তখনই কিন্তু আমরা সুস্পষ্ট সেখানে চিত্র দেখতে পাচ্ছি। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম ভাবে সুপার এডিট করে নানা জিনিস হয়। সেটি সামাজিক মাধ্যমে যদি সুপার এডিট করা হয়, সেখানে ডিজিটাল আইন আছে। যদি আপনার কেউ অসত্য এই ধরনের তথ্য প্রকাশ করে থাকে, তার বিরুদ্ধে তো সরকার বহু সাংবাদিককে গ্রেপ্তার করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই সমস্ত নির্বাচনে অনিয়ম দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত সংবাদগুলো প্রকাশিত হচ্ছে, এগুলো 100% সত্য। এগুলোকে আপনার কেউ এডিট করে বা আমরা আলোচনাটা ফিরব। ডাক্তার হাবিবুল মিল্লাত, আপনার কাছে একটুখানি আসতে চাই যে যেটি জনাব হারুনুর রশিদ এমপি সাহেব বললেন, সেটি হচ্ছে যেটি বললেন যে নিরপেক্ষতার একটা প্রশ্ন তুলেছেন, ছদ্মবেশ হিসেবে সরকারকে তিনি আখ্যায়িত করেছেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা হিসাবে তিনি দেখেছেন, এবং সব মিলিয়ে তিনি যেটি বলতে চাচ্ছেন যে এই যে নির্বাচনী ব্যবস্থা, সেই ব্যবস্থার আর কোনো রকম কোনো অবস্থান একটা হজবরল একটা অবস্থার মধ্যে চলছে। আপনি কিভাবে দেখছেন? নির্বাচনী ব্যবস্থা সম্বন্ধে যদি কথা বলতে হয়, দায়িত্ব যে শুধুমাত্র সরকারি দল বা আওয়ামী লীগের, সেটা কিন্তু অনেকাংশেই আছে, কিন্তু সম্পূর্ণটি নয়। যারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল করেন গণতান্ত্রিক দেশে, তাদের সকলেরই কিছু না কিছু দায়িত্ব রয়ে যায়। আপনি যদি চিন্তা করেন, সেই যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করি বা 2006 সন থেকে শুরু করি, সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকারটি প্রথমে গঠন করা হয়েছিল মহামান্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে দিয়ে, তাদের কাছ থেকে কিন্তু পরবর্তীকালে সামরিক বেসামরিক একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। আপনার যদি খেয়াল থাকে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা বলা হয়, এবং তারা কিন্তু ক্ষমতা নিয়ে 3 মাসের কথা বলে 2 বছর এ দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিল এবং রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। এটা হারুন ভাই ভালো করে জানেন, কারণ আমার নেত্রী এবং ওনার নেত্রীও এই সময় সাব জেলে থাকতে হয়েছে বিভিন্ন অপরাধের কথা বলে, কিন্তু পরবর্তীতে সেগুলো কিন্তু প্রমাণিত হয়নি। এখন আমাদের দেশের কি এই অবস্থা যে আমরা গণতান্ত্রিক দেশ বলবো, গণতন্ত্রের চর্চা চাইবো, কিন্তু যখনই নির্বাচন আসবে তখনই আমরা অগণতান্ত্রিক লোকদের হাতে ক্ষমতা ছেড়ে দেব? এটা কি ঠিক? গণতন্ত্রের কোথাও আছে এটা? নির্বাচনী প্রক্রিয়া যদি ধ্বংসের কথাই বলে থাকেন, তাহলে 2014 সনের কথা বারবার আসছে। 2014 সনে বিএনপি তারা নির্বাচন বর্জন না করে প্রতিহতের ঘোষণা দিল। তারা কিন্তু বলল যে আমরা নির্বাচন হতে দেব না। তারা ভেবেছিল 96 ফেব্রুয়ারিতে যে ধরনের নির্বাচন হয়েছিল সেই ধরনের নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু একটা কথা ভুল হয়েছে ওইখানে, যে আওয়ামী লীগ হচ্ছে সেই দল যার
শিকড় একদম মাটির ভিতরে পড়তে আছে, যেটা উপড়ানো সম্ভব নয়। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি বাড়িতে আওয়ামী লীগের কমিউনিস্ট সমর্থক রয়েছে। এই জন্যই কিন্তু আওয়ামী লীগ টিকে আছে। পাকিস্তানের পিপলস পার্টি কিংবা ইন্ডিয়ার কংগ্রেসও কিন্তু আওয়ামী লীগের ধারে কাছে নেই, যদিও প্রায় একই সময় এই দলগুলো তৈরি হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া যদি 2014 সনের নির্বাচনের কথা বলেন, মনে আছে 2013 সনের সেপ্টেম্বর থেকে শুরু করে 5ই জানুয়ারি পর্যন্ত, কিংবা 15 সনের 5ই জানুয়ারি থেকে পরবর্তী 3 মাস অবরোধ রেখে দেশকে একটা সন্ত্রাসের জনপদে তৈরি করা হয়েছিল। মানুষকে পুড়িয়ে, অবরোধ রেখে অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। এই কথা কিন্তু আমরা ভুলে যাই নাই। এবং সেই যে অবরোধ রাখা হয়েছিল, এখনো কিন্তু এই অবরোধটা অফিসিয়ালি উঠিয়ে নেওয়া হয়নি। তো নির্বাচনী প্রক্রিয়া ধ্বংসের সাথে তো আসলে কে কে জড়িত আমরা প্রমাণিত। কিংবা 2018 সনের নির্বাচনে, যেটাতে 14 সনটা একটু মনে করে দিই, সেখানে বেগম জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক রাখার অবশ্যই আমার মনে আছে। এবং আমার এখানে লজ্জাটা বিএনপির জন্য, সেটি হচ্ছে বালুর ট্রাক কারা রেখেছিল? দুটো বালির ট্রাক এবং 50-60 জন 100 জন পুলিশ। এই তো বলবেন আপনি না, মানে বালির ট্রাক, হ্যাঁ, সরকার ওই সময় যারা দায়িত্বে ছিলেন তারা রেখেছিলেন, সরকারে যারা ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ ছিলেন, পুলিশ বাহিনী ছিল, অবশ্যই তার বালির ট্রাক কেন রাখা হয়েছিল? হ্যাঁ, সেটাই বলি, কেন রাখা হয়েছিল, যাতে ওইখানে, ঠিক আছে, যে কোনো কারণে রাখা হোক। কিন্তু আমার সবচেয়ে দুঃখ লাগে কি জানেন, যে বিএনপি বলে তাদের লাখো লাখো সমর্থক, কোটি কোটি সমর্থক, কোটি কোটি নেতাকর্মী, কিন্তু 2-1 নেতাকর্মীকে ওই বাড়ির সামনে দিয়ে ঘুরতে দেখা যায় নাই। এই হচ্ছে বিএনপি তার নেত্রীর প্রতি ভালোবাসা, এই হচ্ছে তার দলের প্রতি ভালোবাসা। আর আরেকটি ব্যাপার, আমি শুধু একটা উদাহরণ দিব। মনে আছে জননেত্রী শেখ হাসিনাকে তখন লন্ডনে আটকে রাখা হয়েছিল, দেশে আসতে দেওয়া হবে না, প্লেনে উঠতে দেওয়া হবে না, আসলে বাংলাদেশে আসলে। কিন্তু যখন তিনি প্লেনে বাংলাদেশে জোর করে চলে আসলেন দেশপ্রেমের টানে, তখন কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে 32 নম্বরে যেতে কিন্তু ওনার 5-7 ঘন্টা লেগেছিল, এবং সারা রাস্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘিরে রেখেছিল। আপনার নিশ্চয়ই খেয়াল আছে। এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর অন্যান্য দলের সাথে পার্থক্য। আপনি যদি নির্বাচনী প্রক্রিয়ার কথাই বলে থাকেন, আমি তো মাহবুব তালুকদার আমার কাছে একটা উদাহরণ। কি জন্য? এই কারণে বলি যে মাহবুব তালুকদার নির্বাচনী প্রক্রিয়া সম্বন্ধে, নির্বাচন কমিশন সম্বন্ধে সবসময় সমালোচনা করে যাচ্ছেন। যদি তার সাহস থাকতো, তিনি কিন্তু পদত্যাগ করেন নাই, এবং কোনো সুযোগ সুবিধা নেওয়া থেকে কিন্তু তিনি বাদ থাকেন নাই। একজন সাংবিধানিক পদে থেকে নিজের বিরুদ্ধে নিজের সমালোচনা করছেন, এইটা কিন্তু বসিরহাটের কাদের মির্জা না, যে পরবর্তী তার কিছু হবে কি হবে না, কিন্তু এটা কিন্তু সাংবিধানিক পদ। আপনি কি তার পদত্যাগ চাচ্ছেন? আমি তার পদত্যাগ চাচ্ছি না। তার যদি বিবেক বুদ্ধি সম্পন্ন থাকতেন, তাহলে তিনি এই পদে থাকতেন না, এবং তাহলে জনগণ মনে করতো যে হ্যাঁ, তিনি একজন মানুষ, যিনি যেটা বিশ্বাস করেন সেটা তিনি করেন। সেই হিসেবে বিএনপির 6 জন এমপি সম্বন্ধে আমাদের একই কথা। আমরা সারা জীবন 2018 সনের নির্বাচন, রাতের ভোট, দিনের ভোট, রাত সন্ধ্যার ভোরে, এইসব কথাবার্তা শুনে থাকি। কিন্তু সেই নির্বাচনে তো বিএনপির 6 জন এমপি নির্বাচিত হয়েছেন। তারা সংসদে যাচ্ছেন, তারা সংসদের সমস্ত কিছু ভোগ করছেন, তারা সংসদে কথা বলছেন, নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন। একই নির্বাচন, একইভাবে নির্বাচন হয়েছে, একই দিনে নির্বাচন হয়েছে। তারাও যখন ডিক্লেয়ার হয়েছে, আমরাও তখন ডিক্লেয়ার হয়েছি। অথচ আমরা করলে দোষ, ওনারা করলে দোষ না। আর শুধু বিএনপি নয়, আরো অন্তত 7-8টি দলের এমপিরা নির্বাচিত হয়েছে। সে ব্যাপারে তাদের সম্বন্ধে তো একই প্রশ্নই আসে, যে আপনারা নির্বাচিত হলেন, আপনারা নির্বাচিত, আপনারা সুফি, আপনারা ভালো আছেন, আর আমরা নির্বাচিত হলে আমরা ভোট ডাকাতি করলাম। এটা তো চিন্তা করতে হবে। এই যে পৌরসভা নির্বাচনগুলো হচ্ছে, কোথাও কোথাও বিএনপি জিতছে না, আমার নির্বাচনে 7-8 জন কাউন্সিলর জিতে গেল, সেইখানে তারা জিতলে ওইটা বৈধ নির্বাচন, আর না জিতলেই অবৈধ নির্বাচন। এটা তো স্বাভাবিকভাবে চলে আসবে। আপনি যদি বলেন যে আত্মসমালোচনা, কিংবা আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এবং সেই গণতান্ত্রিক দলে যদি কেউ কর্মীরা কোনো কথা, কোনো নেতা যদি কোনো কথা বলে থাকেন, এটা বুঝতে হবে। এবং আওয়ামী লীগ যদি সে ব্যাপারে কোনো দলীয় ফোরামে করার পরামর্শ দেয়, বুঝতে হবে যে এটা একটা গণতান্ত্রিক দল, যে কারো অধিকার বলার অধিকার আছে। তবে যে কোনো কথা বলার আগে চিন্তা করে দেখতে হবে তার গুরুত্বটা কতটুকু, এটুকু আপনাদের অবশ্যই দেখতে হবে। আপনারা যদি বলেন যে আমি একটা কথা, আমি আসলে থাকলে ভালো হতো, জনাব বদিউল আলম মঞ্জুর, উনি শ্রদ্ধেয় ব্যক্তি, উনি বলেছেন যারা অভিযোগকে, আমি লিখে রেখেছি, যারা অভিযোগ করেছে তাদের কোনো দায় নেই। এই কথাটা আসলে কিন্তু সত্য নয়, এই কথা কিন্তু ঠিক নয়। অভিযোগ আমি করব, আমি কোনো দায় দায়িত্ব নিব না, উনি কিন্তু স্পষ্ট হয়ে বলেছেন। আপনি যদি টিভিতে দেখেন, আমি লিখে রেখেছি, তাদের বলছে আমাদের কোনো দায় নেই, তাদের কোনো দায় নেই, আমরা অভিযোগ করেছি মহামান্যের কাছে, মহামান্য যা করে করবেন। না, সেই অভিযোগ নিয়ে, যেহেতু উনি এখন অনলাইনে নাই, সে কারণে বলছি, সেই অভিযোগ নিয়ে তারা তো বলতে পারছেন যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে যে হোটেল থেকে খাবার কিনেছে, সেই হোটেলের কোনো অস্তিত্ব নেই, যিনি সেটা আমরা ভালোই করে বুঝতে পারছি। কিন্তু এই কথা তো বলতে পারেন না যে আমাদের কোনো দায় নেই। তখন বলবে যে অমুক পত্রিকা দেখে করেছি। পত্র পত্রিকা, অনলাইন পত্রিকা, আজকে যে ধরনের খবর বেরোয়, সত্য মিথ্যা আমি জানি না, প্রত্যেকটি খবরের বিরুদ্ধে যদি আমরা এখন চিঠি লেখা শুরু করি, কথার কথা,
এবং যার কোনো ভিত্তি নেই, ভিত্তি আছে কিনা আমি সে ব্যাপারে কথা বলবো না। নির্বাচন কমিশন আমার কমিশন নয়, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনো দলের নয় এটি। সুতরাং এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমি যে কথাটি বলতে চাই উনি এই কথা বলতে পারেন যে আমাদের কোনো দায় দায়িত্ব নেই, এটা কিন্তু বলাটা একদম ঠিক হয়নি। আমরা এই আলোচনায় আবার যদি সময় থেকে যুক্ত হবো, হারুন ভাই শেষ করতে হবে আপনাকে। ধন্যবাদ। কিন্তু আপনি তো শুনতে পাচ্ছেন যে আপনারাও 6 জন এমপি নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হয়েছে, আপনারা জিতে গেলে ফলাফল গ্রহণ করেন, হেরে গেলে সে ফলাফল গ্রহণ করেন না। জি, জনাব হাবিব মিল্লাত সাহেব তো আপনার 2014 সালে মনে হয় প্রথম এমপি নির্বাচিত হয়েছেন, এবং আমরা 2014 আন্দোলনে ব্যর্থ হই নাই। 2014 আন্দোলনে আমরা সফল ছিলাম, এবং ওই আন্দোলনে আপনার মহাজোটের শরিক ছাড়া বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এবং না করার ফলশ্রুতিতে 154 জন এমপি বিনা ভোটে, যেটি বাংলাদেশ সহ পৃথিবীর ইতিহাসে এটি বিরল একটা নজির, এবং বাকি যে কজন এমপি ছিল 146 জন, তারা কিন্তু খুব ন্যূনতম 5% ভোটে এমপি হয়েছিল। সুতরাং ওই ভোটে জনগণ ভোট কেন্দ্রে ভোটে অংশগ্রহণ করে নাই। আর দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে জনাব মাহবুব তালুকদার, আমরা যে 6-7 জন এমপি পার্লামেন্টে যোগদান করেছি, ভোটে অংশগ্রহণ তো করেছিলাম, এবং আজকে এটা আপনাকে খুব স্পষ্টভাবেই আমি এটির চ্যানেলে বলি, গত 2018 জাতীয় নির্বাচনই বলেন, বর্তমানে যে উপনির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনগুলো হচ্ছে, কোথায় নির্বাচন সুষ্ঠু হবে, কোথায় নির্বাচন নিরপেক্ষ হবে, সেটি সরকারের উচ্চ পর্যায় থেকে পূর্ব নির্ধারিত। আমি দায়িত্ব নিয়ে বলছি একেবারে, যে কারণে বাংলাদেশে কিছু কিছু জায়গায় নির্বাচন অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ হচ্ছে, সেইখানে আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপির প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থী, এরকম নির্বাচনও হচ্ছে, এবং সেখানে কোনো সহিংসতা নাই। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী মারামারি করে সহিংসতা হয়ে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, নির্বাচনের নামে সেখানে প্রহসন হচ্ছে। সুতরাং এইটি আমি বলবো যে বর্তমান নির্বাচনী ক্ষেত্রে নির্বাচন একেবারেই সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে, এখানে নির্বাচন কমিশন একা কিছু করার নাই। আমাদের সংবিধানে যেটি পরিষ্কার বলা আছে নির্বাচন কমিশনের ব্যাপারে, যে নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের অন্যান্য রাষ্ট্রের অঙ্গগুলো তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে পরিপূর্ণ সহায়তা দান করবে। সেই ক্ষেত্রে যদি সরকার সদিচ্ছা না থাকে, কোনো অবস্থাতেই আপনার এই নির্বাচনে আপনার স্বচ্ছতা আসবে না। জনাব হাবিব মিল্লাত সাহেব যেটা বলেছেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টের সমস্ত কিছু সুযোগ সুবিধা গ্রহণ করছি, জনাব মাহবুব তালুকদার সাহেব একজন ইলেকশন কমিশনার, তিনি নির্বাচন কমিশন দায়িত্ব থেকে সরে গিয়ে বলতে পারে। আমি মনে করি আমরা পার্লামেন্টে যেমন গিয়েছি এই দুঃসময়ে, যে আজকে আমাদের যে বাইরে যে স্পেস, যে গণতান্ত্রিক স্পেসগুলো একেবারেই শূন্য, সভা সমাবেশ সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আজকে একেবারেই নাই, সেই জায়গাগুলো অন্ততপক্ষে পার্লামেন্টে গেলে আমরা পার্লামেন্টে ওই স্পেসটুকু আমরা পাবো, এবং সেই জায়গাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। যার ফলশ্রুতিতে কিন্তু দলের নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের পরও আমরা সংসদে গিয়েছি। আজকে মাহবুব তালুকদার সাহেব যদি নির্বাচন থেকে উনি যদি নির্বাচন কমিশন থেকে সরে আসা বলেন, তার কি এই কথাগুলো তখনকার গুরুত্ব থাকবে? উনি সরে এসে বললে তো একা 5 জনের মধ্যে একজন নির্বাচন কমিশনার যদি ওখান থেকে পদত্যাগ করে বেরিয়ে আসে, উনি পদত্যাগ করার 2 দিন 1 দিন পত্রিকায় নিউজ হবে, কিন্তু উনি যে ওই দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে অনিয়ম, নির্বাচনী ব্যবস্থা যে দুর্নীতি, নির্বাচনী ব্যবস্থায় যে সমস্ত সংকটগুলো হচ্ছে, আমি মনে করি উনি বাঘের বাচ্চা, উনি যথাযথ দায়িত্ব পালন করছেন এবং বিবেকের জায়গা থেকে উনি যথার্থই কাজটি করে যাচ্ছেন। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত ওনার মেয়াদ আছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনকে সঠিক লাইনে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ভূমিকা অব্যাহত রাখবে, জাতির ইতিহাসে উনি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। পাশাপাশি আজকে নির্বাচন হাবিব মিল্লাত সাহেবরা যদি আমাদেরকে এইভাবে বলেন যে আপনারা ভোট কেন্দ্রে কেন যাচ্ছেন, নির্বাচনকে বিতর্ক, তাহলে কি আমরা চান যে আমরা নির্বাচন থেকে দূরে থাকবো? যদি বিএনপি তো মনে করে যে নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্রীয়, কিন্তু নির্বাচনের পরে বিএনপি তো চায় যে নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন সূচিত হোক। আমরা তো ভিন্ন কোনো পথ অনুসন্ধান করছি না। আজকে যদি আমরা নির্বাচন থেকে দূরে সরে যাই, তাহলে এখানে দেশে যে সংকট তৈরি হবে, এখানে দেশে যে বিনা ভোটের আপনার নির্বাচিত আপনার সিলেক্টেড সব জনপ্রতিনিধিদের নির্বাচিত হবে, সেই ক্ষেত্রে যেটা 2014 সালে দেখা গেছে, সরকার যেটা আপনার অঙ্গীকার করেছিল 14 সালের প্রেক্ষাপট, কিন্তু আপনি দেখেন ডাক্তার হাবিব মিল্লাত বলেছেন সেখানে আগুন সন্ত্রাসের কথা বলেছেন। না, সেটা তো স্বাভাবিক কারণে বাংলাদেশে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এতগুলো লোক শহীদ হয়েছে, দেশ স্বাধীনতা লাভ করেছে। একটা আন্দোলনের সময় বাংলাদেশে শুধু 2014 কথা বলেন কেন, 1996 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের সময় 176 দিন আন্দোলন করে নাই, ট্রেনে আগুন দেয় নাই, বাসে লোক পুড়ে মারে নাই। এটি কি নতুন? আপনার 2014 সালের কথা শুধু ওনারা রেফারেন্স হিসেবে নিয়ে আসেন। 1996 সালে, 2006-7 সালে আপনার মানুষ হত্যা করে তারপর নৃত্য করেছে আপনার এই বঙ্গবন্ধু এভিনিউতে, এই ঘটনাগুলি কি অসত্য? সুতরাং আন্দোলন প্রেক্ষাপটের সময় এই ধরনের ঘটনা তো ঘটে, এটা স্বাভাবিক।
বাস্তব বিষয়টা হচ্ছে যে আজকে আমাকে মানতে হবে যে আজকে নির্বাচনী ব্যবস্থাটা কোথায় গিয়েছে, নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা আছে কিনা, বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন চাই সেই ব্যাপারে সরকার আলোচনা আসতে চায় কিনা, নেতারা কোথায় আছে? সরকার যে অঙ্গীকার করছে, আমরা 2018 সালে নির্বাচনে গেলাম, জাতীয় সংলাপে গণভবনে যে অনুষ্ঠিত হলো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্বে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং উনি বলেছেন আপনারা নির্বাচনে আসেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। নিশ্চয়ই আজকে আপনি জানেন যে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয় এবং তখন আপনার বলেছিল যে বিএনপি ট্রেন ফেল করেছে, নাসিম সাহেব মারা গেছে, আরো অনেক নেতৃবৃন্দরা বলেছিল যে বিএনপি ট্রেন ফেল করেছে, ভারত, ইংল্যান্ড, আমেরিকা সমস্ত বিশ্বে গণতান্ত্রিক বিশ্বে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভালো কথা, আমরা 2014 সালে নির্বাচন বর্জন করলাম, 154টা বিনা ভোটে এমপি হলো। 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করলাম, যে ঠিক আছে আওয়ামী লীগ যে অঙ্গীকার করেছে জাতির কাছে যে আমাদের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, 2018 সালে কি সরকার দেখাতে পেরেছে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে? ওই নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। ওই নির্বাচনে দিনের ভোট রাত্রিবেলা হয়ে গেছে। সেখানে তো সব দেশে, সেখানে আজকে আমরা 6 জন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, সব দেশ জানায়নি, স্বাভাবিক কারণে। আজকে যদি আপনার দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, তারপরও যারাই ক্ষমতায় আসবে, অতীতে আমরা দেখেছি যে যখন জেনারেল এরশাদ আপনার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তখন আমাদের আজকে প্রধানমন্ত্রী তাকে ওয়েলকাম করেছে। সুতরাং এইটা তার সারা বিশ্বের এই ধরনের যখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কোনো সৃষ্টি হয় তখন তারপরে একমাত্র প্রথম ভারত আপনার সমর্থন দিয়েছে, তারপরে আন্তর্জাতিক বিশ্ব এমন কোনো দেশ নাই, জাপান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ব্রিটেন বলেন, সারা বিশ্বের সমস্ত মিডিয়ায় বলেছে যে বাংলাদেশে এই নির্বাচনে কোনো বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নাই। এটা আমার কথা নাই, এটা সারা বিশ্বের কথা। শেষ করব, সেটি হচ্ছে যে দেখেন একই পার্টিতে দুই নিয়ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু নির্বাচনে জিতলেন এই 2018 সনেই, তিনি কিন্তু সংসদে আসলেন না। সংসদে আসা যদি এত গুরুত্বপূর্ণ হয়, তিনি সংসদে এসে প্রত্যেকটি কথা বললে গুরুত্ব তো আরো বাড়তো। হারুন ভাই বড় নেতা আমি জানি, কিংবা যারা এসছেন তারা হয়তো বড় নেতা, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আরো বড় নেতা, তিনি আসলে তো এটার গুরুত্ব আরো নিশ্চয়ই বাড়তো। তিনি কিন্তু সংসদে আসলেন না, কয়েকজনকে পাঠিয়ে দিলেন। কি জন্য পাঠালেন, কেন পাঠালেন, একমাত্র আল্লাহ তাআলা জানে, আর যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা জানেন, আমরা এখন পর্যন্ত জানি না। তিনি আসেন না, এতে আপনাদের অসুবিধা হয়েছে কিছু? আমাদের অসুবিধা নেই, তাদের অসুবিধা হয়েছে। তারা কথা বলছে না, তারা তো বলছে ওনারা বলছেন যে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি না। ওনারাই তো বলছেন যে বিএনপির কোনটা কিসের সুবিধা কিসের অসুবিধা, আমাদের চেয়ে আওয়ামী লীগের চিন্তা বেশি। আপনার না, চিন্তা তো করতেই হবে, আমাদের কোনটাতে সুবিধা, আমাদের কিসের অসুবিধা, আমাদের চিন্তা না হবে না। আজকে দেখেন সরকারি দল আপনাদের চিন্তা করে, আপনারা আপনাদের চিন্তা করেন। সরকারি উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত দেওয়া হয় কোথায় নির্বাচন কেমন হবে, তাহলে কি আমরা ধরে নেওয়া ঠিক হবে না? যদিও তর্কের খাতিরে ধরে নিতে পারি কিনা যে যারা জিতেছে তাদেরকে সরকার থেকে ফেভার করেছে, অর্থাৎ তারা নির্বাচন হয়েছে, তারা সরকারের একটা ফেভার পেয়ে তারা এসছে। এটাও তো বিরোধী দলের জন্য লজ্জাকর ব্যাপার, তাই নয় কি? আর একটি ব্যাপার, সেটি হচ্ছে যে 2014 সালের নির্বাচনে 5%, নির্বাচন কমিশনের মতে 40% ভোট হয়েছে। যাই হোক না কেন, ভোট যতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে কম হয়েছে, 40 ভাগ হলেও। কেন ভোটটি কম হলো সেই সহিংসতার কথা কি আমরা ভুলে গেছি? মানুষকে ভোট কেন্দ্রে দেওয়া হয়, 600 স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে, ভোট কেন্দ্রে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ কিভাবে ভোট কেন্দ্রে যাবে? তারপরে যারা সাহস করতে পেরেছে তারা গেছে, যারা সাহস করতে পারেনি তারা যায় না। ভোটে আপনার প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই ভোট আয়োজন করব কেন? বিএনপি সব আজকে ইভিএম বিরোধী দল চাচ্ছে না, দুটো পক্ষ, এক পক্ষ ইভিএম এর প্রতি কোনো বিশ্বাস আস্থা নাই, আর এক পক্ষ ইভিএম চাচ্ছে। তা আমার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা হচ্ছে যে নির্বাচনের সকল যারা অংশগ্রহণকারী তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা। তো সেই ক্ষেত্রে যদি আপনার যে বিতর্কিত বিষয় নিয়ে যদি আপনি সেখানে একটা পক্ষ নির্বাচনে অংশগ্রহণ করলো না, আওয়ামী লীগ 96 সালে বললো যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে যাব না, 96 সালে বিএনপি নির্বাচন করে পার্লামেন্টে মেজরিটি নিয়ে এসে আইন পাস করে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়েছে। তবে হারুন ভাই একটা কথা ভালো লেগেছে, উদ্দেশ্যটা সেটা উনি বলেছেন, উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে দুটো পক্ষ, বিএনপি এবং আওয়ামী লীগ, একটি 14 দলীয় জোট আর একটি 20 দলীয় জোট, এই দুই জোটের মধ্যে সারা দেশের জনগণ কিন্তু অবস্থান করছে। এই দুই জোটের অংশগ্রহণ যেন শান্তিপূর্ণ হয়, এই জোট কি চাই সে বিষয়টি তো নিয়ে আলোচনা করতে হবে। আমি চাবো ইভিএম, বিএনপি জোট চাবে না ইভিএম, আমি ইভিএম নিব,
তাহলে তো এখানে পক্ষপাতিত্ব হয়ে গেল। কোনটা তো মানতে হবে, বিষয়টা হচ্ছে আমার যে বিচার যাই হোক না কেন, তালগাছটা আমার, আপনাদের অবস্থা যতক্ষণ পর্যন্ত আমাদের এবং আরেকটি কথা আমরা মেনে নিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করবে। 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মানুষ আমি মেনে নিলাম। আপনি কিন্তু বলেছেন আওয়ামী লীগ, আপনি কিন্তু একটা কথা বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় তো এত মানুষ মারা গেছে, 2014 সনে মারা গেলে ক্ষতিটা কি? কোথায় মহান আন্দোলন, কোথায় মহান মুক্তিযুদ্ধ? আমরা কিন্তু অন্য আন্দোলন সংগ্রামের মুক্তিযুদ্ধের তুলনা করি না, কারণ মুক্তিযুদ্ধ একটি বিশেষ জায়গা বাঙালি জনগণের মনের মধ্যে এবং সারা স্বাধীন বাংলাদেশ। সেটা হচ্ছে আরেকটি কথা হচ্ছে ভিন্ন পথে ক্ষমতা দখল কিংবা ভিন্ন পথে ক্ষমতায় যাওয়া। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ আজকে পর্যন্ত যতবার ক্ষমতায় গেছে প্রত্যেকবার সমালোচনা থাকতে পারে নির্বাচনের মাধ্যমে গেছে। বাংলাদেশে বিএনপি সহ প্রত্যেকটি দল যতবার ক্ষমতায় গেছে তারা কিন্তু কোনোবার নির্বাচনের মাধ্যমে কোনোবার নির্বাচন ছাড়া ক্ষমতায় গেছে। এইটাই হচ্ছে আওয়ামী লীগের সাথে। বিএনপি কখনোই কোনো নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়। শুরুই তো হয়েছে ক্ষমতায় 75 সনে যখন ক্ষমতা নিল জিয়াউর রহমান, 15 আগস্ট না 15 নভেম্বর মুজিবকে হত্যার মধ্য দিয়ে 7 নভেম্বর এসেছে আওয়ামী লীগ এবং আপনার আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার মীর জাফর তারা পার্লামেন্টে ছিল, কি বলেন আপনি? গেছে তারা গেছে, আপনি আপনার ক্ষমতার প্রস্তাবকে মীর জাফরের দেশ বাংলাদেশের মীর জাফরের পার্লামেন্টের স্পিকার তারা শেখ মুজিবুর পার্লামেন্টের সময় যারা আপনাদের সাথে তারাও তো সংস্কারবাদী হয়েছিল এবং অনেকে আপনাদের সাথে সংস্কারবাদী হয়েছিল, সেটা তো আপনাদের চিন্তা করে দেখতে হবে। ইতিহাসে জায়গা আছে জিয়াউর রহমান যেমন বাংলাদেশে একটা কথা বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে নির্বাচন ছাড়া। আমি আপনাকে বলে দিচ্ছি তো, কিন্তু আপনারা ক্ষমতায় গেছেন, আমি অনেকবার বলতে পারবো যে ক্ষমতায় গেছেন, আপনারা ক্ষমতা ছেড়ে গেছেন। আমি বলি আপনাকে জিয়া রহমানকে নিয়ে আলোচনা করতে গেলে না, জিয়া রহমানের আলোচনা হচ্ছে না এখানে, আপনাকে জিয়া রহমানকে নিয়ে আলোচনা হবে তো বিএনপি নিয়ে আলোচনা করতে হলে জিয়া রহমান আসবে না তো। 71 সালে 25 মার্চ রাতে যখন স্বাধীনতা ঘোষণা দিয়েছে আর 1975 সালে 7 নভেম্বর তখন পাল্টা কু মধ্য দিয়ে যখন দেশে একটা অস্থিতিশীল অবস্থা, তখন সেনাবাহিনী জনগণের বিপ্লবের মধ্য দিয়ে উনি ক্ষমতা এসেছেন এবং বাংলাদেশে বাকশাল কায়েম হচ্ছে মধ্যে বলা আছে ভিন্ন পথে ক্ষমতায় যাবেন কি যাবেন না। তত্ত্বাবধায়ক সরকার যেটা একটা মৃত ইস্যু, কোন গণতান্ত্রিক দেশে এই ইস্যুটি আর চালু নেই এবং যেটি আর হবে না সেটি নিয়ে আসলে আলোচনা করার কোনো দরকার নেই। আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হারুনুর রশিদ এমপি এবং ডাক্তার হাবিবি মিল্লাতকে আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মতামত ব্যক্ত করবার জন্য। প্রিয় দর্শক, মুক্তমত অনুষ্ঠান এখানেই শেষ করছি। নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।